এইটা একটা কোর্স, এটার সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট আরেকটা কোর্স, এবং আমাদের সফটওয়্যার অ্যানালাইসিস ডিজাইন, এই সবগুলা মিলে এই পুরো নলেজ আমাদের কিন্তু আসলে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে ইউজ করার কথা। এবং ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে যারা আসছো এখানে স্টুডেন্ট, তারা নিশ্চয়ই জানো যে তোমরা প্রজেক্টটা করবা, সেই প্রজেক্টটার এই প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা করে তোমাদেরকে প্রজেক্টটার সাথে সোসাইটির কি রিলেশন, এনভায়রনমেন্টের কি রিলেশন, এবং এথিক্যাল কি কি ইস্যু সেখানে আছে। এই কোর্সটা কিন্তু আসলে হচ্ছে গিয়ে আমাদের প্রিরিকুইজিট হবে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের। সো এখান থেকে তুমি যে নলেজটা নিয়ে যাবে সেটা কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন তারপরে হবে হচ্ছে গিয়ে তোমার ফাইনাল ইয়ার যে ডিজাইন প্রজেক্ট হবে সেখানে। তো এটা একটা কোর্সের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে কোর্স ভেরি টাইমলি, এবং টপিক দেখেই বুঝতে পারতেছো যে কেন এটা টাইমলি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে এখন যে আমি শুধু একটা স্টাইলের মধ্যে থাকবো এবং আমি আলাদা থাকবো, এটা কিন্তু হবে না। আমাকে অবশ্যই ইন্টারঅ্যাক্ট করতে হবে সোসাইটির সাথে, এনভায়রনমেন্টের সাথে, এবং আমার সব ইন্টারাকশন অবশ্যই এথিক্যালি হতে হবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে সেই ফিউ কোর্সেস এর ভিতরে একটা যেটা আসলে হচ্ছে কি আমি যখন রিয়েল লাইফ জব মার্কেটে যাব তখন আমার এই এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগবে। সো সেই কারণে মানে এগেইন আমি যেটা বললাম যে আমি খুবই এক্সাইটেড। আর আমাদের আজকে গেস্ট স্পিকার মোহাম্মদ এনায়েত চৌধুরী, লেকচারার IWFM বুয়েট, ওনাকে অবশ্যই আমাদের স্পেশাল থ্যাঙ্কস। এবং আমি শিওর যে টপিকটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। আর আমি নিজেও মানে এটা জানতে চাচ্ছি যে আসলে টপিক পরে আমরা কি এখান থেকে দেখবো আজকে। সো হোপফুলি আমরা সবাই এনজয় করবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সালেক স্যারকে মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মিনহাজুল বশির স্যার যদি অল্প কথায় কিছু বলতেন, আমরা তারপরে শুরু করব। আমি আসলে খুব বেশি কথা বলবো না, আমি শুধু এনায়েত চৌধুরীকে স্বাগত জানাতে চাই যে আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আজকে এখানে উপস্থিত হয়েছেন। আশা করি খুব চমৎকার একটা টক হবে আজকে। অসংখ্য ধন্যবাদ মিনহাজুল বশির স্যারকে। এনায়েত চৌধুরী। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, প্রথমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই টকে। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কে এই টকটি অ্যারেঞ্জ করার জন্য। এবং আমার প্রথমেই এই ব্যাপারটা খুব এক্সাইটিং লেগেছে যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের একটা টপিকের মধ্যে আমরা যে ডাইভার্সিফাইড জায়গা থেকে এটা ডিসকাস করতে পারি, এবং আমরা যে ইন্টার ইনস্টিটিউশনাল জায়গা থেকে এখন পৌঁছে গিয়েছে, এখন যে আসলে এডুকেশন শুধুমাত্র একটা ইনস্টিটিউশন বেসড না, আমরা আসলে গ্লোবাল স্টুডেন্ট। আমরা যে আসলে এডুকেশনকে একটা সার্টেইন গন্ডির ভিতরে আসলে যে আমরা রাখতে চাই না, আমরা চাই আসলে এডুকেশন যাতে আমরা পরস্পর কোঅপারেটিভ ভাবে এবং ইন্টার ইনস্টিটিউশনালি করতে পারি, সেই প্রয়াসটাকে যে ইউআইইউ সামনে নিয়ে এসেছে, এই প্রয়াসটাকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনজন আমাদের সাথে এখন জয়েন করে আছে, মিরাজুল ইসলাম সহ চারজন। আমি তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এই প্ল্যাটফর্মে বক্তব্য প্রদানের জন্য, সুযোগ দেওয়ার জন্য। এবং আমি আসলে এত অডিয়েন্স এক্সপেক্ট করি নাই। যাই হোক, যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, এখানে এখন কথা শুনছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। তো আমি মূল বক্তব্যে চলে যাই। আমাদের আজকের টপিকটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি ডেটা ড্রিভেন কম্পিউটেশনাল মডেলিং এর মূল জায়গাটা আসলে কোথায়, বা মূল কথা বলার প্রসঙ্গটা আসলে কোন জায়গায়। যেহেতু আমার অডিয়েন্স এখন মূলত আমি যেটা ধরে নিচ্ছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষরা, আমি প্রথমে এই ব্যাপারটা আলোকপাত করব যে এখনকার ইঞ্জিনিয়ারিং এডুকেশন যে আসলে আর একটা ডিপার্টমেন্ট বেসড নাই, আসলে এখন এডুকেশনটা ইন্টারডিসিপ্লিনারি একটা জায়গায় চলে গিয়েছে। ঠিক আছে, যেমন আমি ধরি, আমি তো বলবো কম্পিউটার সায়েন্সের জন্য এইটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যে ইন্টারডিসিপ্লিনারি জায়গাতে যাওয়া, কারণ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু অনেক অনেক জায়গাতে কাজ করতে পারে।
যেহেতু আমি ডেটা নিয়ে কথা বলছি এবং কম্পিউটেশন নিয়ে কথা বলছি, আমি প্রথমে ডিজাস্টার ম্যানেজমেন্টে এই দুইটা জিনিসের প্রয়োজনীয়তাটা কি এবং একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ আসলে এখানে কিভাবে কাজ করতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমি প্রথমে আলোকপাত করব। আমরা সবাই এখন থেকে জানি যে ডেটা আসলে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো ব্যাপারেই হোক ডেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। 2018 সালের হিসাব মতে কিন্তু ডেটার দাম এখন তেলের থেকে বেশি। আপনি সৌদি আরবের তেলের দামের কথা যদি চিন্তা করেন এবং বর্তমানে ডেটার দামের কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি দুইটা কম্পারিজনে দেখবেন ডেটা এখন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা সহজে ডেটার এক্সেস পাই না, বা ডেটা আসলে কালেকশনে আমাদের অনেক বেশি ঝামেলা রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের ইন্টারডিসিপ্লিনারি ওয়েতেই আগাতে হবে। শুধুমাত্র একটা ডিসিপ্লিনের উপরে বেস করে আসলে চললে আমাদেরকে হবে না। যেমন আমি মনে করি, আমি যদি উদাহরণ হিসেবে দিতে চাই, বাংলাদেশে আজকে এই মুহূর্তে কতগুলো বাঁধ, অর্থাৎ নদীর পার রক্ষা করার জন্য যে বাঁধগুলো আমরা নির্মাণ করি, সেই বাঁধগুলোর অবস্থা আসলে আজকে কিরকম আছে সেই ডেটা কিন্তু আমাদের কাছে এখন খুব পরিষ্কার ভাবে নেই। আমরা যদি বলি আমাদের প্রত্যেক বছর যে ডিজাস্টার গুলো হয়, আমাদের যে দুর্যোগ গুলো হয়, সেই দুর্যোগগুলোর আসলে ক্ষতি কতটুকু হচ্ছে এবং সেটা কাটানোর জন্য আমাদেরকে কি কি মেজারমেন্ট নিতে হবে এবং সেই মেজারগুলোর প্রভাব আসলে কতটুকু, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো ডেটা আছে কিনা, সেই ডেটাও কিন্তু আমাদের কাছে খুব ভালোভাবে নেই। যে ব্যাপারটা খুব বেশি ভালো গুরুত্বপূর্ণ ভাবে ডিসকাস করা দরকার সেটা হচ্ছে ডেটার প্রয়োজনীয়তা আমরা সবাই বুঝি, কিন্তু আমরা বাংলাদেশে থেকে আসলে ডেটা পাওয়ার যে ব্যাপারটা, ডেটা নিয়ে আসলে কাজ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা খুব একটা বেশি ভাবে দেখি না। যেখানে আমরা কিন্তু বাইরের দেশগুলোতে যেটা দেখতে পাই, বিএসসি লেভেল থেকে, আন্ডারগ্রেড থেকে কিন্তু মানুষ সেই ডেটাতে অ্যাক্সেস পাচ্ছে। আমি খুব ভালোভাবে যদি এক্সাম্পল দেই, আন্ডারগ্রেড লেভেলে আমরা যখন রিসার্চ করতে যাই, সেই রিসার্চের জন্য যে ডেটা, ওপেন ডেটা সোর্স আমার দরকার, সেই ডেটা সোর্স কিন্তু আমাদের কাছে থাকে না। হ্যাঁ, আমি যদি এখন চাই বাংলাদেশের নদীগুলোর আজকে পানির লেভেলের উচ্চতা কত, সেই উচ্চতা বের করার জন্য আমাকে আজকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে আমার ডেটা কিনতে হবে এবং কিনে সেই ডেটা ইউজ করতে হবে। যদি আপনি সেই ডেটা কিনেন তাহলে কিন্তু সেটা আপনি ওপেনলি ইউজ করতে পারবেন না, এক। এবং সেটা দিয়ে আপনি যদি কোনো রিসার্চ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হবে। প্রশ্ন হচ্ছে ওপেন ডেটা পাওয়ার মূল চাবিকাঠি কোনটা বা কিভাবে আসলে পাওয়া যায়? এটা পাওয়ার মূল উপায় হচ্ছে বেশি বেশি গবেষণা করা। আমি খুব সিম্পলি একটা এক্সাম্পল দিই। মনে করি আমি আজকে একজন রিসার্চার বা আপনি আজকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনার আজকে মন চাইলো যে আপনি বাংলাদেশের সবগুলো নদীর কি কি ডেটা আছে সেই ডেটা নিয়ে আপনি কাজ করবেন সাপোজ, এবং ওইটার কোন একটা অ্যালগোরিদম আপনি দাঁড় করাবেন। অ্যালগোরিদমটা কিরকম হবে? অ্যালগোরিদমটা এরকম হতে পারে যে আপনি প্রত্যেক বছর বছর বাংলাদেশের নদীগুলোর পানির লেভেলের উচ্চতা কত হয় সেই ডেটা আপনি নিলেন, এবং সেই ডেটা নিয়ে আপনি মেশিন লার্নিং অ্যাপ্রোচের মাধ্যমে মনে করেন এমন একটা অ্যালগোরিদম দাঁড় করালেন, যেই অ্যালগোরিদম দিয়ে তো পরের বছরগুলোতে, অর্থাৎ সামনের বছরগুলোতে বন্যা হবে কিনা বা বন্যা হওয়ার পিছনে কোন কোন প্যারামিটার নিয়ে আমার কাজ করতে হবে। আমার কি বৃষ্টিপাত রেকর্ড করা লাগবে? আমার কি নদীগুলোর গভীরতা রেকর্ড করা লাগবে? কোন কোন জিনিস নিয়ে আমার কাজ করতে হবে? এইটা মনে করেন আপনি একটা বাইনারি লজিস্টিক রিগ্রেশন দিয়ে ঠিক করলেন। তো ঠিক করার পরে আপনি কিন্তু এখন এটা প্রেডিক্ট করতে পারবেন যে হ্যাঁ, আমার আগামী বছর বন্যা হবে কিনা, আমার পরের বছর বন্যা হবে কিনা, বন্যা হতে হলে কোন কোন জিনিস আমার এই পেছনে কাজ করবে। এইটাই হচ্ছে ডেটার প্রয়োজনীয়তা। আপনার হাতে যদি ডেটা থাকে আপনি প্রেডিক্ট করতে পারেন। আপনার হাতে যদি ডেটা থাকে আপনি এইটাও প্রেডিক্ট করতে পারেন আগামী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আসলে কে প্রেসিডেন্ট হবে। ডেটার প্রয়োজনীয়তা এত এত গুরুত্বপূর্ণ। আমি যদিও ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, আমি ডেটার প্রয়োজনীয়তা বোঝাতে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিব। 2016 সালে ফেসবুক এবং কেমব্রিজ অ্যানালিটিকার কথা আপনারা যদি জানেন, কেমব্রিজ অ্যানালিটিকাকে সু করা হয়। তারা ডেটা, মানুষের পার্সোনাল ডেটা নিয়ে যখন কাজ করছিল তখন তারা আসলে মানুষের অনুমতি নেয় নাই। ডেটা জিনিসটা অনেক বেশি কনফিডেন্সিয়ালও বটে। যদি আপনি মানুষের পার্সোনাল ডেটা নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে। আমরা আজকে এথিক্স এর কথা বলতেছি, আমরা আজকে বলছি ইঞ্জিনিয়ারিং এথিক্স এর কথা। ইঞ্জিনিয়ারিং এথিক্স নিয়ে কথা আসলে ডেটা এথিক্স এর কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আপনি যখন কারো ডেটা নিয়ে কাজ করেন আপনাকে যথাযথ অনুমতি নিতে হবে। আপনি যে কোনো জায়গাতে আজকে ড্রোন উড়াতে পারবেন না। আমাদের অনেক ডেটা নেওয়ার জন্য
অনেক সময় ড্রোন ওড়ানো দরকার হয়। যেমন নদীর কিছু সার্ভে নেওয়া লাগে, ওই সার্ভে গুলো করানোর জন্য আমাদের ড্রোন ওড়ানো লাগে। বাংলাদেশে কিন্তু এখন ড্রোন ওড়ানোর পারমিশন সব জায়গাতে নাই, এবং পারমিশনটা নেওয়ার জন্য সার্টেইন ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনের কাছ থেকে আপনার সার্টেইন পারমিশন নিতে হবে, এবং তারপর আপনি সেখানে ড্রোন ওড়াতে পারবেন। এখন মনে করেন আপনি একজন পার্সন হিসেবে ড্রোন ওড়ালেন, এটা কি আপনার এথিক্সের সাথে যাবে? কিন্তু আপনি কিন্তু ডেটার জন্যই ড্রোনটা উড়াইছেন, আপনি ডেটা পাওয়ার জন্য হচ্ছে ড্রোনের মাধ্যমে খুব ভালো একটা কাজই করছেন আপনি, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে কিন্তু এথিক্সটা মাথায় রাখতে হবে যে আমি যে আজকে ডেটা নিচ্ছি, সেই ডেটা আসলে আমি মানুষের ভালোর জন্য ঠিকই কাজে লাগাচ্ছি, কিন্তু মানুষের প্রাইভেসি এখানে নষ্ট হচ্ছে কিনা, সরকারের বা রাষ্ট্রের কোনো ক্ষতি এখানে হচ্ছে কিনা, আমার কি সরকার বা রাষ্ট্রের মধ্যে কোনো পারমিশন আছে কিনা। আমরা যখন এথিক্স এর কথা বলি, এথিক্স কিন্তু দুইটা জায়গা থেকে আসে। প্রথমত হচ্ছে এথিক্স এর ব্যাপারটা রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে যে আমি রাষ্ট্রের কোনো গোপনীয় তথ্য আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ডেটাতে কনভার্ট করে ফেলছি কিনা, কিংবা সেটাকে আমি জনসম্মুখে প্রকাশ করে ফেলছি কিনা। দ্বিতীয়ত, কোনো পার্সন বা কোনো মানুষের তথ্য নিয়ে আমি সেটা কোনো খারাপ কাজে বা আমার অনিচ্ছাকৃতভাবে সেটা খারাপ কাজে আমি ব্যবহার করছি কিনা। যেমন মনে করেন আপনি আজকে কোনো একটা উপকূলীয় অঞ্চলে গেলেন, এবং সেই উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে আপনি আইডিয়া নিবেন, এবং আইডিয়া নিতে গিয়ে সাপোজ আপনি জানেন যে বাংলাদেশের মানুষ কতটা হচ্ছে যে রক্ষণশীল, ঠিক আছে, আপনি মনে করেন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারীদের কি অবস্থা সেটা নিয়ে কোনো একটা টক করবেন, বা সেটা নিয়ে কোনো একটা ডেটা আপনি নিবেন। তো এটা যখন আপনি নিতে যাবেন, আপনাকে প্রথমত হচ্ছে যে খেয়াল রাখতে হবে, আপনি মনে করেন গ্রামে গিয়ে হচ্ছে কারো ছবি তুললেন, কোন একজন নারীর ছবি তুললেন, আপনার কাছে মনে হইতে পারে সেটা কোনো বড় কোনো ব্যাপার না, বা আপনি তার কাছে যখন কথা বলতেছেন আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো কোনো অপরাধ করছি না, আমি তার কাছ থেকে কোনো একটা সার্টেইন তথ্য জানতে চাচ্ছি, যে তথ্যটা আমার কাজে লাগবে। কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এবং এথিক্স এর দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু একটা অপরাধ করছেন। তার কারণ আপনার নিজের কাছে এটা মনে হচ্ছে যে এটা কোনো অপরাধ না, আপনি আপনার এথিক্স এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করছেন না। কিন্তু সেই মেয়েটা বা সেই মহিলাটা যে হয়তো চরাঞ্চলে থাকে, যে হয়তো একটা গ্রামের বাড়িতে থাকে, তার কাছে কিন্তু তার প্রাইভেসি অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাইভেসির ডেফিনেশন তার কাছে যেটা, আপনার আমার কাছে কিন্তু সেটা না। তার প্রাইভেসিকে আমাদের সম্মান দিতে হবে। সেই দিক থেকে ডেটা যখন আমি কালেক্ট করব, আমি যার ডেটা কালেক্ট করছি, যে জায়গা থেকে ডেটা কালেক্ট করছি, সেই জায়গাটা কিংবা সেই মানুষটার কথা আমার ভাবতে হবে। আর হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে সেই মানুষটা আসলে কিভাবে আমাদের সাথে যেতে পারে, বা তার চিন্তা ভাবনা, তাকে আমাদের মূল্যায়ন করতে হবে। এখন আমরা একটু প্রেজেন্ট কন্ডিশনটার দিকে তাকাই, যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য ডিসিপ্লিনের ঠিক মেলবন্ধনটা বা সংযোগটা কোন কোন জায়গাতে খুব স্পেসিফিক ভাবে হতে পারে। আমি একটা এক্সাম্পল দেই। সুন্দরবনের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সুন্দরবনের একটা ক্ষতি হয়, বা সুন্দরবনের অবস্থাটা আসলে কি সেটা যদি আপনি জানতে চান, আপনাকে স্যাটেলাইট ডেটাতে যেতে হবে। স্যাটেলাইট যেটা করে, সাপোজ স্যাটেলাইট থেকে একটা ওয়েভ লেন্থ বা একটা সার্টেইন তরঙ্গ দৈর্ঘ্য স্যাটেলাইট থেকে পাঠানো হবে। সেই ওয়েভ লেন্থটা সুন্দরবনের গাছের উপরে পড়বে, অ্যান্ড দেন ওইটা প্রতিফলিত হয়ে এসে আবার স্যাটেলাইটের মধ্যে আসবে, এবং এইখান থেকে স্যাটেলাইট গাছের উচ্চতা মেজার করতে পারবে। গাছের উচ্চতা যখন মেজার হবে, টোটাল সুন্দরবনটা আসলে বছরের পর বছর ধরে, আপনি 100 বছর 200 বছরের কথা চিন্তা করেন, সেই বছরের পর বছর ধরে সুন্দরবনের উচ্চতা কি আসলে বাড়লো নাকি কমলো, এই ব্যাপারটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই যে স্যাটেলাইট থেকে আপনি ডেটাটা পাচ্ছেন, এই ডেটাটা কিন্তু অনেক মূল্যবান একটা ডেটা। এই ডেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি জানতে পারেন যে সুন্দরবন আগামী 5 বছরে কতটুকু উঁচুতে উঠবে, কতটুকু নিচে নামবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকে 1 থেকে 2 মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের জীববৈচিত্র্যে কি কি সমস্যা তৈরি হবে, কিংবা স্পেশাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী, অর্থাৎ স্থানগত জায়গার বৈচিত্র্যের দিক থেকে সুন্দরবনে আসলে কি কি পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে কি কি পদক্ষেপ নিতে হবে,
কি কি করতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু আপনি এই ডেটা থেকে খুব ভালোভাবে জানতে পারবেন। এখন কথা হচ্ছে এইখানে শুধুমাত্র কিন্তু যারা সুন্দরবন নিয়ে কাজ করে তারাই কাজ করবে না, এখানে কাজ করতে হবে আপনাদেরকে। এখানে কাজ করবে আজকে বন মন্ত্রণালয়, এখানে কাজ করবে আজকে ফরেস্ট নিয়ে যে ছেলেটা পড়াশোনা করছে সেই ছেলেটা, এখানে কাজ করবে যারা আজকে বাস্তুতন্ত্র নিয়ে কাজ করে, যারা আজকে ইকোসিস্টেম নিয়ে কাজ করে, তারাও কিন্তু এখানে কাজ করবে। সো সুন্দরবনের বাঁচানোর ব্যাপারটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাই একজন স্টুডেন্ট হিসেবে আপনার আজকে বিএসসি বা এমএসসি যে স্টুডেন্টই না কেন, একজন স্টুডেন্ট হিসেবে আপনাকে বুঝতে হবে যে ইন্টারডিসিপ্লিনারি কাজ করার মূল্যটা আসলে কতখানি। আপনাকে অন্য ডিসিপ্লিনকেও বুঝতে হবে। স্পেশালি আপনি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকেন, আপনার সাথে আপনাকে সামনে আরো অনেক ধরনের মানুষের সাথে কাজ করতে হবে। আপনাকে অনেক মানুষকে বুঝতে হবে যারা হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তাদের ডেটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি হয়তো আজকে বন মন্ত্রণালয়ের কাছ থেকে ডেটা নিবেন, আপনি হয়তো আজকে পানি মন্ত্রণালয়ের কাছ থেকে ডেটা নিয়ে কাজ করবেন একটা সময়, আপনি যখন পেশাগত জীবনে যাবেন। ওই সময়গুলোতে আপনি ডেটাগুলোকে কিভাবে ব্যবহার করবেন, কিংবা ডেটা ব্যবহার করার আগে আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে চিন্তা করতে হবে যে এই ডেটাটা ইউজ করা আমার জন্য এথিক্যাল কিনা। এই এথিক্স নিয়ে আমরা হয়তো আর পরে কথা বলবো, কিন্তু এথিক্সটা বোঝা একজন প্রকৌশলী হিসেবে আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি কথা বলবো রাষ্ট্রীয় পর্যায়ে ডেটার প্রয়োজনীয়তা এবং রাষ্ট্রীয় পর্যায়ে আসলে প্রকৌশলীদের ভূমিকাটা কি হয় যখন আমরা এই ডেটা ড্রিভেন কম্পিউটেশনাল অ্যাপ্রোচ নিয়ে কথা বলি। সহজ কথা বলতে আমরা একটা এক্সাম্পল দেই, ডিইএম নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেলিং। দ্যাট মিনস এলিভেশন মাপে, কোন একটা জায়গার আসলে কতটুকু উঁচু সেই এলিভেশনটা মাপে। আমাদের কিন্তু আমরা ইভেন ইফ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি সেখান থেকে এখন বন্যা ব্যবস্থাপনা নিয়ে কাজ করি। আমি কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও আমাকে কিন্তু কোডিং শিখতে হয়েছে, আমাকে কিন্তু আজকে এক্সএমএল নিয়ে পরিচিত হইতে হয়েছে, আমাকে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখা লাগছে, আমাকে সি প্লাস প্লাস শেখা লাগছে। আমি কিন্তু মোটামুটি বেশ কিছু জিনিস নিয়ে এভাবে ঘাটাঘাটি করা আমার জন্য প্রয়োজন ছিল। ঠিক তেমনি ভাবে উল্টোটাও সত্য যে আপনি যদি আপনার নিজের ডিসিপ্লিনে থেকে শুধুমাত্র নিজের ডিসিপ্লিন নিয়ে চিন্তা করেন, এই ব্যাপারটাও আপনার পরবর্তী পেশাগত জীবনে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনাকে অ্যাডজাস্টেবল হতে হবে, আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, অভিযোজিত হতে হবে। সেই অভিযোজনটা কিন্তু আপনাকে করতে হবে বিভিন্ন সময়ে, বিভিন্ন মানুষের সাথে মিশে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে চিন্তা করে। মনে করুন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আজকে পানি মন্ত্রণালয় কিংবা বন মন্ত্রণালয়ের সাথে কাজ করছেন। তারা কিন্তু আপনাকে যে ধরনের ডেটা দিবে, যে ধরনের তথ্য দিবে, সেই তথ্য দিয়ে আপনাকে একটা মডেল বানাতে হবে, যে মডেল হয়তো পুরো বাংলাদেশের পানির অবস্থা কি সেটা পানি মন্ত্রণালয়কে দিবে, বা বনের অবস্থা কি, গাছের কি অবস্থা, এবং পুরো বাংলাদেশের এরিয়াল ইন্সপেকশন করে হয়তো আপনি এটা বের করবেন যে বাংলাদেশের বনভূমি একটা সময় আগে কতটুকু ছিল এবং এখন কতটুকু আছে। আপনি হয়তো কোড করে কিংবা কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে যে কোনো ভাবেই হোক, আর এএনএন বলুন, আপনি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলুন, যে কোনো নেটওয়ার্ক তৈরির মাধ্যমে হয়তো আপনি এটা বের করবেন যে বাংলাদেশের যে বনভূমি রয়েছে সেটা আগামী 10 বছরে কিরকম হতে পারে, এবং বনভূমির পরিমাণ বাড়ানোর জন্য আমাদের মন্ত্রণালয়কে কিংবা রাষ্ট্রকে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা হয়তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি রাষ্ট্রকে পরামর্শ দিবেন। আপনি এখানে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন, একজন পরামর্শক হিসেবে কাজ করবেন। তো সেই ব্যাপারগুলোতেও আপনার ডেটা লাগবে, আপনার বন মন্ত্রণালয়কে বোঝা লাগবে এবং তাদের কথাবার্তা বোঝা লাগবে, আপনার বনভূমিকে বোঝা লাগবে, সিমিলারলি আপনার ডেটাকেও বোঝা লাগবে, আপনার কোডকে বোঝা লাগবে, আপনার নিউরাল নেটওয়ার্ককে বোঝা লাগবে। এটাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় একটা পাওয়া, যে সে যেরকম একটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে, সে চিন্তা করে এই নিউরাল নেটওয়ার্কটার অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় হবে, এই নিউরাল নেটওয়ার্কের আসলে প্রয়োজনীয়তা কোন কোন জায়গায় আছে, এবং এটার আসলে উপযোগিতা আসলে কোন কোন জায়গায় রয়েছে, রাষ্ট্র এর থেকে আসলে কি কি লাভ করতে পারে, এবং আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার এথিক্সকে কম্প্রোমাইজ না করে কিভাবে এই জায়গাতে কাজ করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে মোটামুটি চিন্তা ভাবনা করি এবং কাজ করা উচিত। তো
মোটামুটি আমি অনেকক্ষণ কথা বললাম, বেশ কিছু জিনিস উঠে এসেছে। আমরা দেখি যে পরবর্তীতে আমি যদি অবশ্যই আপনাদের প্রশ্ন যেগুলো থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে চাইবো, এবং যদি আরো কিছু বলার থাকে, আপনাদের কোনো টপিকে জানতে চাওয়ার থাকে, সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো আমার পক্ষ থেকে মোটামুটি ইনিশিয়াল টক এতটুকুই ছিল। আমি এখন ফিরে যাব, ফ্লোরটি দিব হচ্ছে আমাদের হোস্ট লেকচারার মোহাম্মদ মিরাজুল ইসলামকে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ধন্যবাদ এনায়েত এতগুলো মূল্যবান কথা বলার জন্য আসলে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। তো আসলে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। আমি স্টুডেন্টদেরকে আমন্ত্রণ জানাবো, প্রশ্নগুলো আপনারা চাইলে সরাসরি চ্যাট বক্সেও লিখতে পারেন, মেসেজের মাধ্যমে লিখতে পারেন, আর অথবা হচ্ছে আপনারা রেজ হ্যান্ড, আপনারা হাতও তুলতে পারেন। এখানে জুমে একটা হাত তোলার একটা অপশন আছে, আপনারা জানেন, অথবা আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আলটিমেটলি আমি পার্সোনালি হচ্ছে মোহাম্মদ এনায়েত চৌধুরীর কাছে যে প্রশ্নটা এখন করতে যাচ্ছি, যে এই যে বন্যার সময়কাল আমরা একটা প্রেডিকশন করি, বা বন্যার আগে আমরা কৃষকদেরকে ফসল কাটা কখন শেষ করে ফেলতে হবে তার একটা ডেডলাইন দিয়ে দেই, জানানোর চেষ্টা করি। এই কাজগুলো তো মনে হয় আমাদের ইনস্টিটিউট অফ ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট বুয়েট থেকে করা হয়ে থাকে, IWFM থেকে। তো আসলে এই যে আমার কোন সময়ের মধ্যে বন্যা আসতে পারে, কোন সময়ের মধ্যে আমার ফসলি জমি ডুবে যেতে পারে, এই ফোরকাস্টিং গুলো আসলে আপনারা কিভাবে করেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওকে, অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। মূলত ফোরকাস্টিং এর ব্যাপারটা হ্যান্ডেল করে আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, যেটা পানি মন্ত্রণালয়ের অধীনেই আছে। তো তারা যখন এই কাজটা করে, তারা একটা স্পেসিফিক সফটওয়্যার ইউজ করে, যেটা পেইড সফটওয়্যার, নাম হচ্ছে মাইক 11। ওই সফটওয়্যারটার মাধ্যমে পুরো বাংলাদেশে হচ্ছে কয়েকটা স্টেশন আছে যেগুলোকে হাইড্রোলজিক্যাল স্টেশন বলে, এবং ওই কিছু স্টেশন আছে যেগুলো হচ্ছে বৃষ্টিপাত মাপে, বৃষ্টিপাত মাপার পরে কিছু স্টেশন আছে যেটা পানির প্রবাহ মাপে, এবং তৃতীয়ত কিছু স্টেশন আছে যেগুলো হচ্ছে পানির উচ্চতা মাপে। আপনি যখন কোনো বন্যার পূর্বাভাস দিতে যাবেন, আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক, বৃষ্টিপাত কতটুকু হচ্ছে, দেন সেই বৃষ্টিপাতটা পানির প্রবাহ আকারে যখন নদীতে আসে তখন সেই প্রবাহটা কতটুকু হচ্ছে, এবং তৃতীয়ত সেই প্রবাহটা নদীতে এসে পানির উচ্চতা কতটুকু বাড়াচ্ছে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা বন্যার পূর্বাভাস দিয়ে থাকি। তো বৃষ্টিপাত যারা মাপে, যেমন আমাদের আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় এবং তাদের কাছে এই ধরনের ডেটা রয়েছে। আর বাংলাদেশের পানি মন্ত্রণালয়ের অধীনে যে হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট, বাংলাদেশের পানি মন্ত্রণালয় আসলে বলা উচিত, এটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের অধীনে যে হাইড্রোলজিক্যাল স্টেশন গুলো আছে, সেই হাইড্রোলজিক্যাল স্টেশন গুলো থেকে পানির প্রবাহ মাপা হয়, এবং সেই পানির প্রবাহ এবং সাথে সাথে আমরা যদি পানির উচ্চতা, সেটা হাইড্রোডাইনামিক মডেলের মধ্যে যায়। হাইড্রোডাইনামিক মডেলের মধ্যে অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে, হাইড্রোডাইনামিক মডেলের সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা পানির উচ্চতা মাপি, এবং পানির উচ্চতা যদি ডেঞ্জার লেভেল যদি ক্রস করে, সেই ক্রস করলে আমরা বলি যে বাংলাদেশে হয়তো সামনের 10 দিনে বা 7 দিনে বন্যা হতে পারে। তার মানে প্রথমত হচ্ছে আমাদেরকে বৃষ্টিপাত প্রেডিক্ট করা লাগে। জেনারেলি অনেক ক্ষেত্রে আমরা বৃষ্টিপাতটা প্রেডিক্ট করি WRF মডেল দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে হাইড্রোলজিক্যাল যে ইয়াটা, সেটার সফটওয়্যারটা হচ্ছে হেক HMS নাম, হেক HMS, এবং হাইড্রোডাইনামিক মডেলের জন্য হেক রাস ইউজ করা হয়। যদি যেটা আমরা আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট এই তিনটা সফটওয়্যারের বেসিসে বন্যার প্রেডিকশন দিয়ে থাকে। আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড প্রেডিকশন দিয়ে থাকে মাইক 11 নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের বেসিসে। তো এই যে সফটওয়্যার গুলো রয়েছে, আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ওপেন সোর্স। আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ওপেন সোর্স আর পেইড সফটওয়্যারের মধ্যে আসলে বেশ ভালো রকমের একটা পার্থক্য আছে। আপনি যখন সামনের জীবনে যাবেন, আপনি দেখবেন যে আপনি পাইথন দিয়ে যখন কাজ করেন, পাইথন দিয়ে অনেক মানুষ কাজ করে। কেন কাজ করে? কারণ পাইথন হচ্ছে যে ওপেন সোর্স, পাইথন সবাই ইউজ করতে পারে, পাইথনের কমিউনিটি হচ্ছে অনেক বড়, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষজন কিন্তু পাইথন ইউজ করে। আপনারা চেষ্টা করবেন সবসময় ওপেন সোর্স জিনিসের সাথে বেশি করে পরিচিত হওয়া, কারণ ওপেন সোর্সের কমিউনিটি অনেক বড় থাকে।
ওপেন সোর্সের, যেমন ধরেন পাইথনের আপনি অনেক লাইব্রেরি পাবেন, যে লাইব্রেরি অলরেডি বানানো আছে, ওই লাইব্রেরি দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু একটা পেইড সফটওয়্যারে কিন্তু এরকম লাইব্রেরি আপনি পাবেন না, বা ওইটা দিয়ে আপনি যদি কোনো গবেষণা কাজ করতে যান, আপনি কিন্তু পেইড সফটওয়্যার দিয়ে গবেষণা করতে গেলে সেটা রিসার্চ পেপার হিসেবে যখন পাবলিশ করতে যাবেন, সেখানে কিন্তু আপনি একটা সমস্যায় পড়বেন। তো আমি বলবো সবসময় চিন্তা করবেন যে একটা কাজ করতে গেলে ওইখানে আসলে ওপেন সোর্স অপশন কোন কোন জায়গায় আছে, এবং ওপেন সোর্স কাজ করতে গেলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই আপনি সুবিধা পাবেন, আপনার টাকা পয়সা কম লাগবে, ইকোনমিক দিক থেকে আপনি সেভড হবেন। কিন্তু ওপেন সোর্স আবার একটা ঝামেলাও আছে। ঝামেলা কি? ওপেন সোর্স অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে আমরা যে সফটওয়্যার গুলো কিনি, ওই সফটওয়্যার গুলো যে ধরনের পারফরমেন্স দেখায়, সাপোজ মাইক11 একটা পেইড সফটওয়্যার, এই সফটওয়্যারটা আজকে যে পারফরমেন্স দেখাবে বন্যার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে, হয়তোবা আমাদের ওপেন সোর্স যে সফটওয়্যার WRF, HMS, HECRAS-এর সমন্বয়ে যেটা গঠিত, এই সফটওয়্যার গুলো হয়তো সেই ধরনের পারফরমেন্স দেখাবে না, হয়তো তার চেয়ে দুর্বল পারফরমেন্স দেখাবে। এখন তারপরে ওপেন সোর্সটা কেন বেশি ভালো, তার কারণ হচ্ছে আপনি যদি ওপেন সোর্স সফটওয়্যার বা প্ল্যাটফর্মটা যদি ইউজ করেন, সেটা ডেভেলপ করার জন্য কিন্তু আপনি অন্য যারা যারা আছে বা অন্য মানুষরা আছে তাদের সাথে কোলাবোরেটিভলি কাজ করতে পারবেন, বা তাদেরকে বলতে পারবেন আচ্ছা এটাকে উন্নত করার জন্য, বা এটাকে যদি আমি ফোরকাস্টিং আরো বেশি ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে কি করা যায়। তার মানে ওপেন সোর্স প্ল্যাটফর্ম কিন্তু দিনে দিনে ডেভেলপড হয়, কিন্তু একটা পেইড সফটওয়্যার ভার্সন কিন্তু যেরকম ভাবে ডেভেলপ হওয়ার কথা ওপেন সোর্সের মতন, সেরকম ভাবে ডেভেলপমেন্টটা পেইড ভার্সনে কিন্তু হয় না। তো এই কারণে আমি বলছি যে আপনি সবসময় ওপেন সোর্স ডেটা বা ওপেন সোর্স সফটওয়্যার প্ল্যাটফর্ম গুলো খুঁজবেন এবং সেগুলোতে নিজের এক্সপার্টাইজটা গ্রো করার চেষ্টা করবেন। আমি সবসময় যেটা দেখেছি আর কি আমার প্রফেশনাল লাইফে, আমরা সবসময় চেষ্টা করি ওপেন সোর্স সফটওয়্যার বা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার বা কোড নিয়ে কাজ করার। ওপেন সোর্স কোড গুলো আসলে আমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করেছে। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তারপরে যখন এই পেশাগত জায়গায় আসলাম, তখন কিন্তু আমি দেখছি যে ওপেন সোর্স সফটওয়্যার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা আমাদেরকে অনেক অনেক বেশি বেনিফিট দেয়, এবং আমরা এখন সবকিছুই আসলে ওপেন সোর্স প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণের ব্যাপারে এই ছিল আমার মোটামুটি মতামত। আমরা এভাবেই আসলে জিনিসটা প্রেডিক্ট করি। এই তো। অনেক ধন্যবাদ প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য মোহাম্মদ ইনায়েত চৌধুরীকে। তো আমাদের স্টুডেন্টদের কাছে আমি বলবো, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা ইন দ্য মিন টাইম হচ্ছে করতে থাকতে পারেন। আর আমি একটা কোশ্চেন করতে হ্যাঁ, সাদ্দাম স্যার প্লিজ। আচ্ছা, আমাদের মানে কিছু ডিজাস্টার আছে, এগুলো তো আসলে বেশ ফ্রিকুয়েন্ট না। বললাম যে আর্টকোয়াক, এটা তো মানে হয়তো ফ্রিকুয়েন্ট, বাট আমরা রিয়েলাইজ করতে পারি না, মানে এটার আসলে ইন্টেন্সিটিও কম বেশি হয়। তো এগুলো যেমন যদি বলিস নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকা, ওই ইউরোপ, ওই সমস্ত কান্ট্রির সয়েলের এই আসলে স্ট্রাকচার, বাংলাদেশে তো আসলে এটা ডিফারেন্ট। তো বাংলাদেশে যেহেতু এই ধরনের ডিজাস্টার গুলো কম হয়, আপনারা আসলে কি ধরনের মডেল ইউজ করেন, যেহেতু ডেটাও কম, মানে যেহেতু আমরা রিয়েলাইজ কম করি আসলে। যদি আমার লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে কতগুলো আসলে ভূমিকম্পের মনে আছে আমি জানি না, মানে আসলে বেশিরভাগ রিয়েলাইজ করতে পারি নাই। আপনারা ওই প্রেডিকশন গুলো কি ধরনের মডেল ইউজ করেন? এই ডেটার কি স্কারসিটি আছে এই ক্ষেত্রে? তো আসলে আপনি এগুলো ম্যানেজ করেন কিভাবে? আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আর্থকোয়েকের ব্যাপারটা তোলার জন্য সাদ্দাম স্যারকে। তো হ্যাঁ, ডেটার স্কারসিটির মানে হচ্ছে ডেটা আসলে অ্যাভেলেবল কিনা, স্যার এই ব্যাপারটা নিয়েই ডিসকাস করতে চেয়েছেন যে ডেটা আসলে কিভাবে পাই আমরা এই ক্ষেত্রে। হ্যাঁ, ডেটার স্কারসিটি অবশ্যই আছে। ডেটার সাথে মানে মডেলটাও আপনারা কি ধরনের মডেল ইউজ করেন, মানে কম ডেটা দিয়ে কিভাবে আসলে ভালো মডেল প্রেডিকশন ভালো হয় কিভাবে, আপনারা আসলে কি ব্যবস্থা নেন এটা? জি স্যার, অফকোর্স এই দুইটা জিনিস আমি একসাথে কাজ করব, কথা বলবো, ডেটা এবং মডেল দুইটাই। বুয়েট যেটা করে, বুয়েটের তো আপনারা স্যার হয়তো জানেন যে দুই ধরনের প্রজেক্ট আসে আমাদের হাতে, একটা হচ্ছে রিসার্চ প্রজেক্ট, একটা হচ্ছে কনসালটেন্সি প্রজেক্ট। তো স্যাররা অনেক ক্ষেত্রে এই কনসালটেন্সি প্রজেক্ট বা রিসার্চ প্রজেক্ট থেকে যে ডেটাগুলো পান, সেই ডেটাগুলো আমাদের নিজের কাছে রাখার চেষ্টা করেন। আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC যখন বানানো হয় বা প্রত্যেক বছর বছর যখন আপডেট করা হয়, তখন ওরা কিন্তু নিজেরাই নিজের একটা রিসার্চ করে। সাপোজ বাংলাদেশের আর্থকোয়েক জোনিং এর ব্যাপারটা, যে জোনিং কিন্তু BNBC 2017 এ আপডেট করা হয়েছে। তো জোনিং যখন আমি করতে যাব, আমি কিন্তু বাংলাদেশের সয়েল প্রপার্টি নিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ রিসার্চ করার অপশন পাচ্ছি। কিন্তু আপনি যদি ধরেন BNBC আপডেট করার জন্য রিসার্চের যে অপশনটা, সেই অপশনটা আপনাকে দেওয়া হইলো না, তো তখন আপনি কিন্তু ডেটা কালেক্ট করা খুব ডিফিকাল্ট। কিন্তু যখন এই BNBCর জন্য আপনি কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ
মানি পাচ্ছেন ডেটা কালেকশনের জন্য, তখন আপনি ওই ডেটাটা ধরেন কালেক্ট করে রাখলেন এবং আপনি যথাযথ কর্তৃপক্ষ অনুমতি নিয়ে সেই ডেটাটা পরে কিংবা এই একটা গভর্নমেন্টের কোনো ওয়ার্কেও আপনি আর্থকোয়েক মডেলিং এর জন্য ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ডেটার স্কেয়ারসিটির ব্যাপারটা এইভাবে একটা মিটিগেট হয় যে আমরা ডেটার আসলে যেই যেই ধরনের প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তাটা আমরা অবশ্যই ফিল করি, কিন্তু ঘাটতির কথাটা যেটা স্যার বললেন এই ঘাটতিটাই আমরা এইভাবে গবেষকরা আসলে পুষিয়ে নেই। তবে অবশ্যই বাংলাদেশে আর্থকুয়েক কিংবা এই ধরনের ডিজাস্টার গুলো নিয়ে ডেটা নিয়ে আসলে একটা সার্টিফাইড ইনস্টিটিউশন বা একটা মানে ডেজিগনেটেড কারো কাছ থেকে এই ডেটাগুলো থাকবে, আমরা চাইলেই পাবো বা ওপেন সোর্স হবে, এটা আসলে আমাদের খুব দরকারি একটা জিনিস। এবারে সেই মডেলিং এর ক্ষেত্রে মডেলিং এ যেটা হয় যে আর্থকুয়েকের আসলে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। আমি একটা জিনিস বলি যে আর্থকুয়েক ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সেই সব ডিজাস্টার গুলোর মধ্যে একটা যেটা আসলে ফোরকাস্ট করা খুব ডিফিকাল্ট এবং এটা আসলে খুবই কঠিন যে আর্থকুয়েক ফোরকাস্ট করা। অনেক ক্ষেত্রে আর্থকুয়েক আসলে ফুরিয়ার সিরিজ মেনে চলে। আপনারা যারা ফুরিয়ার সিরিজের সাথে পরিচিত আছেন, ফুরিয়ার সিরিজ ইউজ করার পর আসলে আর্থকুয়েক আমাদের জন্য অনেক বেশি সহজ হয়েছে যে আর্থকুয়েক আসলে আসবে কি আসবে না সেটা। আর্থকুয়েক আসলে সবসময় একটা ওয়েভ এবং ওই ওয়েভটা প্রেডিক্ট করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হয়তো আমরা এখনো সফল না কিংবা ওয়ার্ল্ডেই আসলে পুরোপুরি ভাবে সফল না। আমি যদি বলি আর্থকুয়েক প্রেডিকশনের ক্ষেত্রে কোন দেশ এখন অনেক বেশি এগিয়ে আছে, প্রথমেই ধরেন জাপানের নাম আসবে, কারণ জাপানে প্রচুর আর্থকুয়েক হয় এবং আর্থকুয়েক শুধুমাত্র এক ধরনের আর্থকুয়েক না, এটা অনেক ধরনের আর্থকুয়েক আছে। ল্যান্ডস্লাইড মানে পার্বত্য অঞ্চলে কিছু আর্থকুয়েক হয়, আমাদের আরবান এরিয়াতে কিছু আর্থকুয়েক হয়, এক একটা ফ্রিকোয়েন্সি এক এক রকম। নেপালে কিছুদিন হচ্ছে যে বেশ বড় ধরনের একটা আর্থকুয়েক হয়েছে। তো এই ডেটাগুলোকে নিয়ে আমরা যে সফটওয়্যার মডেলিং এর মধ্যে কাজ করা হয় সেখানে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করা হয় এবং এটার জন্য আসলে বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হয় আর্থকুয়েক মডেলিং এর জন্য। তো ওই এক্স্যাক্টলি কোন কোন সফটওয়্যার ইউজ করা হয় আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এক একজন এক এক সফটওয়্যার ইউজ করে। তো ব্যাপারটা হচ্ছে আর্থকুয়েক যখন আমরা মডেল করতে যাই আমাদের ডেটার স্কেয়ারসিটি ব্যাপারটা অবশ্যই আছে, কিন্তু ওই ডেটা নিয়েও কাজ করা যায়। যেমন আপনি যখন গভর্নমেন্ট ফান্ডেড কোনো প্রজেক্টের মধ্যে কাজ করবেন আপনি বা আমরা যখন কাজ করি তখন গভর্নমেন্টের যে ফান্ডিং আছে সেই ফান্ডিং নিয়ে আমরা ডেটাটা কালেক্ট করতে পারি এন্ড ওই ডেটাটা আসলে অনেক বেশি অথেন্টিক হয়, কারণ যেহেতু আমি ওইটা দিয়ে বিএনবিসি বানাচ্ছি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের মতো জিনিস বানাচ্ছি, ওই আর্থকুয়েক জোনিংটা আমাকে অনেক বেশি আপার হ্যান্ডে রাখে বা ওইটা দিয়ে আমি আসলে বাংলাদেশের সয়েল প্রপার্টি নিয়ে কিন্তু অনেক কাজ হয়। সাপোজ একটা জিনিস হচ্ছে, সাপোজ একজন রিসার্চার একটা রিসার্চ পেপার পাবলিশ করলেন, একটা ধরেন ঢাকার সয়েল নিয়ে কোন একটা রিসার্চ পেপার পাবলিশ করলেন, তো তার কাছে কিন্তু ওই পেপারের মধ্যে আমি সয়েল প্রপার্টি গুলা পাবো, ওই সয়েলের কি কি প্রপার্টি আছে, যেমন ধরেন ড্রেনেজ অ্যানালাইসিস এর ব্যাপার আছে, তারপরে ওই সয়েলটা আসলে কিরকম, ওটার ময়েশ্চার কন্টেন্ট কিরকম, বা এই ধরনের ডেটাগুলো কিন্তু আমি সেই রিসার্চারের কাছ থেকে পাচ্ছি। এই ডেটা একজন কিন্তু আর্থকুয়েক মডেলার ইউজ করতে পারেন। আমি ব্যাপারটার গুরুত্ব একটু বোঝাই যে রিসার্চার ঢাকার মাটি নিয়ে গবেষণা করলেন তার কিন্তু আর্থকুয়েক মডেল করা উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল হ্যাঁ আমি একটা পেপার পাবলিশ করব, আমি অন্য কোনো কিছু নিয়ে, সাপোজ ঢাকার মাটি কিরকম এটাই জাস্ট দেখবো, এর বেশি কোনো কিছু না, আর্থকুয়েক মডেলিং করবো এরকম কোনো কিছু না। বাট অন্য যে রিসার্চার তিনি হয়তো আর্থকুয়েক মডেলিং করবেন, তিনি এখন ওই রিসার্চারের ডেটা ইউজ করে কিন্তু আর্থকুয়েক মডেলের মধ্যে ব্যবহার করতে পারেন। সাপোজ এমন একটা সফটওয়্যার যেখানে আমার ঢাকার মাটি বিভিন্ন ইনপুট প্যারামিটার লাগবে, ওই ইনপুট প্যারামিটার গুলো আমি ওই রিসার্চারের কাছ পেপার থেকে হয়তো নিলাম, যেটা হয়তো ওপেন সোর্স, বা আমাকে টাকা দিয়ে কিনতে হলে আমি জার্নাল থেকে টাকা দিয়ে কিনলাম। তো এইভাবে আসলে ডেটার স্কেয়ারসিটিটা মিটিগেট করা হয়। আর মডেলের ক্ষেত্রে হচ্ছে আপনারা মডেল নিয়ে যদি বিস্তারিত বলতে যাই, মডেলে কিন্তু কিছু ইনপুট প্যারামিটার লাগে, যে কিছু কিছু এখন তো আর্থকুয়েক মডেলিং সফটওয়্যার এমন আছে আপনি জাস্ট সয়েলের প্রপার্টি দিয়ে দিবেন, সে প্রেডিক্ট করবে যে আর্থকুয়েক মডেল মানে আর্থকুয়েকটা হবে কতটুকু বা কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে। যদিও এই প্রেডিকশনটা যেমন বন্যা প্রেডিক্ট করা যতটা সহজ, আর্থকুয়েক প্রেডিক্ট করা কিন্তু এত সহজ না। তেমনি ভাবে আমি বলবো যে নদী ভাঙন প্রেডিক্ট করাও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সহজ হয় না, তার কারণ বাংলাদেশে আমরা এখন পর্যন্ত রিভার এরোশন প্রেডিকশন এই পয়েন্টেই নদীটা ভাঙবে, এক্সাক্ট কোন টাইমে ভাঙবে এটা বলাটাও খুব
সয়েল ব্যাপারটি আসলে টাফ একটা জিনিস। যেমন মনে করেন নদী ভাঙন ব্যাপারটা সয়েল নিয়ে রিলেটেড, আপনি আর্থকোয়েকের কথা বললেন স্যার, আর্থকোয়েক ব্যাপারটা কিন্তু সয়েল নিয়ে রিলেটেড। বাংলাদেশের যেমন আমি আরেকটা জিনিস বলি যে ঢাকাতে আমাদের আনসারি স্যার যেটা বলেন ডক্টর মেহেদী আহমেদ আনসারি স্যার, উনি সয়েল নিয়ে কাজ করেন, উনি আর্থকোয়েক নিয়ে কাজ করেন। উনি যেটা মানে ওনার কাছ থেকে এমনিতে শোনা আর কি, আমি কোট করছি না, যেটা আমরা দেখতে পাই হাইড্রোলিক ফিল নামে একটা ব্যাপার আছে। ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং গুলো হচ্ছে বানানো হয়েছে ওয়েটল্যান্ড ভরাট করে, তার মানে পানির মধ্যে বালু ফেলে কিংবা মাটি ফেলে হচ্ছে আমি একটা বিল্ডিং বানানোর চেষ্টা করেছে। তো আর্থকোয়েক যখন হয় তখন কিন্তু প্যারালালি একটা নাড়াচাড়া দেয়, তার মানে আর্থকোয়েক হলে হচ্ছে এইভাবে নড়তে থাকে বিল্ডিংটা, প্যারালালি অনুভূমিক ভাবে নড়তে থাকে। তো হরাইজন্টাল মুভমেন্টটার কারণে যেটা হয়, আপনি যদি চিন্তা করেন পানির উপরে আপনি যদি হালকা কিছু বালু দেন এন্ড দেন এটাকে নাড়াচাড়া করেন, এই বালুটা কিন্তু পানির সাথে মিশে যায়। এই ব্যাপারটা আমাদের এই হাইড্রোলিক ফিলের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। আপনি বালু দিয়ে ভরাট করেছেন আপনার বিল্ডিংটা বানানোর জন্য, কিন্তু যদি একটা আর্থকোয়েক আসে সেই বালুটা তো পানি নিচের মাটির সাথে মিশে গিয়ে আপনার মাটিটাকে কিন্তু দুর্বল করে ফেলতে পারে, এবং দুর্বল হলে কি হবে, আপনার বিল্ডিংটা কিন্তু একটা দুর্বল ভিত্তির উপরে বা ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো। বনশ্রী এলাকা কিংবা এই ধরনের এলাকাগুলো যেগুলো আসলে নিচু জমির উপরে বানানো হয়েছে বিল্ডিং গুলো, সেখানে কিন্তু এই সমস্যাটা আমরা প্রেডিক্ট করি, যে মাঝে মাঝে করি আমরা যে যে কোনো সময় যদি খুব বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, সেই হাইড্রোলিক ফিল গুলো কিন্তু পানির সাথে মিশে গিয়ে নিচের ফাউন্ডেশনটাকে দুর্বল করে ফেলতে পারে, এবং ওই রিজিয়নটা অনেক বেশি ভালনারেবল আর্থকোয়েকের ক্ষেত্রে। তো এই ডেটাগুলো নিয়ে আসলে আরো বেশি গবেষণা করতে হবে, এবং যত বেশি গবেষণা হবে তত বেশি আমরা ডেটা পাবো। আর ইন্ডিভিজুয়াল গবেষণা করতে হবে, ঠিক তেমনি ভাবে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক গবেষণাও কিন্তু বাড়াতে হবে বাংলাদেশের আর্থকোয়েক নিয়ে, বা এই ধরনের ডিজাস্টার যেগুলো নিয়ে আমরা হয়তো প্রেডিক্ট করতে পারি না, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্রেডিকশন ক্ষেত্রেই ঝামেলা আছে, এগুলো নিয়ে আসলে আমাদের গবেষণাটা আরো বেশি পরিমাণে বাড়ানো উচিত। এবং তাহলে কিন্তু ডেটার স্কারসিটির ব্যাপারটা যেমন খুঁজবে, তেমনি ভাবে আমরা ওপেন সোর্স সফটওয়্যারে এই প্রেডিকশন গুলোকে নিয়ে আসতে পারবো। আমরা হয়তো কোনো একটা ওপেন সোর্স সফটওয়্যার বানাতে পারবো, কিংবা আমরা কোনো একটা অ্যালগোরিদম বানাতে পারবো, যে অ্যালগোরিদম হয়তো টাকা দিয়ে আমাদের কেনা লাগছে না, বা যেখানে আমরা ডেটাটা খুব ফ্রিতে ইউজ করতে পারছি। এই ব্যাপারগুলো আসলে তখন চলে আসবে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সাদ্দাম স্যারকে তার এই মূল্যবান প্রশ্নটির জন্য। ধন্যবাদ মোহাম্মদ এনায়েত চৌধুরীকে আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, তো সাদ্দাম স্যার যে প্রশ্নটা করলেন, তো ওখান থেকে আসলে মানে আমি একটা এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই, তারপরে স্টুডেন্টরা আরো কিছু প্রশ্ন করেছে, আমরা সেখানে চলে যাব। তো তার আগে আমি আমার যে দ্বিতীয় প্রশ্নটা সেটা করছি, যে আমাদের আসলে যেটা মনে হচ্ছে যে আসলে IWFM কিংবা এই ধরনের যে বন্যা ব্যবস্থাপনা বা পরিবেশ নিয়ে কাজ করা যে ইনস্টিটিউট গুলো বর্তমানে আছে, ওরা আসলে ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে মূলত কিছু সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যার কে ব্যবহার করে হচ্ছে ডাটা মডেলিং করা বা ডাটা অ্যানালাইসিস করা, এগুলা করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা যেটা জানি যে আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর যে স্টুডেন্টরা আছেন, আমরা যারা কম্পিউটার সায়েন্স প্র্যাকটিশনার আছি, আমরা আসলে শুরুতে আমরা যখন ডাটা অ্যানালাইসিস করি, আমরা আসলে ডিরেক্ট কোড করে ডাটা অ্যানালাইসিস করি। সাপোজ সেটা পাইথন দিয়ে হতে পারে বা আর দিয়ে হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আমরা সরাসরি ডাটা অ্যানালাইসিস করি। এবং এটার একটা সুবিধা আছে, আমরা নিজেরা যেহেতু ডিরেক্ট কোডটা করি, তো আমাদের হাতে অনেক রেগুলেটরি অপশন থাকে, যেটা হয়তো সফটওয়্যার দিয়ে কাজ করার সময় যে কন্ট্রোল গুলো আসলে আমার হাতে থাকে না। সো আসলে IWFM বা এই ধরনের সংস্থাগুলোতে কম্পিউটার সায়েন্টিস্টদের জন্য বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য কি কোনো এরকম কোনো পজিশন আছে কিনা, কোনো ডেজিগনেটেড পজিশন আছে কিনা, যে যারা আসলে এই ধরনের অ্যানালাইসিস গুলো করবে, বা যদি না থেকে থাকে অলরেডি, এমন কোন পজিশনে আসলে যদি কম্পিউটার সায়েন্সের কিছু মানুষ নেওয়া হয়, সেটা কি আসলে সংস্থাগুলোর জন্য উপকারী হবে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ মিরাজুল ইসলামকে। অবশ্যই এখানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন নেওয়ার সুযোগ আছে, এবং অ্যানালিস্ট অনেকেই আছে। কিন্তু ব্যাপারটা যেটা হয়, আপনি যদি ডেজিগনেটেড ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করতে যান, আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টেই মনে করেন আপনার এক্সপার্টাইজ করলেন, যে আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি হ্যান্ডেল করতে জানেন। আপনি 10 থেকে 20 বছর ধরে মনে করেন, বা 5 থেকে 10 বছর ধরে আপনি এই ফিল্ডে কাজ করেছেন। তো যদি করে থাকেন, আপনার এক্সপার্টাইজ কিন্তু ওই নির্দিষ্ট জায়গাতে খুব ভালোভাবে ডেভেলপ করবে। আপনি যেহেতু যদি একজন প্রফেশনাল হন, আপনাকে কিন্তু এইটা একটা খুব স্পেসিফিক ভাবে বুঝতে হবে, একজন প্রফেশনাল কিন্তু সব জায়গাতে প্রফেশনাল
হতে পারে না, তাকে স্পেসিফিক জায়গাতে প্রফেশনাল হতে হয়, তার এক্সপার্টাইজটা গ্রো করানো দরকার হয়। তো আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই জায়গাগুলোতে পার্টিসিপেট করতে পারেন। আমাদের অনেক রিসার্চ অ্যাসোসিয়েট আছেন যারা কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরও আছেন, আবার পরবর্তীতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সাথে পরিচিত হয়েছেন, এরকম মানুষজন আমাদের সাথে কাজ করেছেন, যারা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেছেন, কিংবা আপনি যেরকম বললেন যে পাইথন কিংবা আর এর মতন জিনিসগুলো নিয়ে কাজ করেছেন। আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা এখন এত বেশি ভাস্ট যে এটা আসলে সবাইকেই শিখতে হয়। পাইথন কিংবা আর এর মতো প্ল্যাটফর্ম গুলো, আপনারা বলছেন যে পাইথন কিংবা আর এর মাধ্যমে সফটওয়্যারে কোড করে আপনারা হয়তো অ্যানালাইসিসটা করেন, এই কাজগুলো কিন্তু আমাদেরকেও করতে হয়। কারণ কি? কারণ পাইথন আর দুইটাই হচ্ছে ওপেন সোর্স, এবং আমি নিজেরাও আমাদের যদি দরকার হয় আমরা আমাদের মতন হচ্ছে যে একটা কোড নিজেরা লিখে দেন আমরা ওইটাকে কাজে লাগাই বা ইমপ্লিমেন্ট করি। তো এই জিনিসগুলো কিন্তু ধরেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের অবশ্যই সবসময় দরকার হয়। আমি যদি বলি, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারকে অবশ্যই এই দিকে এক্সপার্টাইজ হতে হবে, মানে তার এক্সপার্টাইজটা এই দিকে থাকতে হবে বা তার ইচ্ছাটা এই দিকে থাকতে হবে। যেমন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার হয়তো স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে পারে, তার হয়তো ইচ্ছা হইতে পারে যে আমেরিকান ইলেকশন, সেই ইলেকশনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে তিনি কাজ করবেন। তো তিনি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাট তিনি কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছেন, তিনি কিন্তু পলিটিক্স নিয়ে কাজ করছেন, তিনি কিন্তু ইলেকশন নিয়ে কাজ করছেন। তো তার এক্সপার্টিসটা কিন্তু ওইদিকে। আবার আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনি চাইলে বাংলাদেশের ডেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন। আপনার হয়তো বৃষ্টিপাত নিয়ে কাজ করার অভিজ্ঞতা এর আগে ছিল, বা আপনি এই ধরনের কাজ করতে পছন্দ করেন, দেন আপনি ডেটা বা কোড করবেন হচ্ছে যে এই রিলেটেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড, বা আপনি এই ধরনের সফটওয়্যার গুলো নিয়ে পড়াশোনা করবেন, তখন কিন্তু আপনার মূল্যটা বাড়বে। আপনি একজন ইউনিক পার্সোনাল হিসেবে আসবেন, যে আপনি এমন কিছু জানেন যে জিনিসটা হয়তো আর বাকি 10 জন জানে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মূল্যটা অনেক অনেক বেশি হবে আমাদের কাছে, এবং আপনাকে নেওয়া ছাড়া হয়তো আমাদের আর কোনো উপায় থাকবে না। তো আমার যে সাজেশন থাকবে ইয়াং প্রফেশনাল স্টুডেন্টের জন্য, আপনি যে জায়গাতে নিজের এক্সপার্টিজ গঠন করবেন, সেই জায়গাটাতে আপনি এমন একজন হন যেখানে আপনার বিকল্প হয়তো খুব কম আছে, যেখানে আপনাকে ছাড়া হয়তো গভর্নমেন্ট কিছু কল্পনা করতে পারে না, আপনাকে ছাড়া হয়তো কোন একটা কোম্পানি কোনো কিছু কল্পনা করতে পারে না, আপনাকে ছাড়া হয়তো আপনার ক্লায়েন্ট কল্পনা করতে পারে না, আপনার কাছেই বারবার আসবে। নিজেকে এমন একটা এক্সপার্ট, এমন একজন এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন যাতে করে আপনার বিকল্প খুব বেশি না থাকে। তো এই ছিল আমার কথা। ধন্যবাদ। আমরা যদি এখন একটা স্টুডেন্টের প্রশ্নের দিকে চলে যাই। আমরা কি আজানের জন্য একটা বিরতি নিব? হ্যাঁ, আজানের জন্য একটা ছোট্ট বিরতি নেই। আচ্ছা, ঠিক আছে, আমার এখানে আজান শেষ হয়ে গেছে, আমি আবার রিজিউম করছি আমাদের সেশনটা। সো এনার চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, একের পর এক প্রশ্ন উত্তর দিচ্ছেন। তো আমরা একটু এবার স্টুডেন্টদের প্রশ্নের কাছে চলে যাব। স্টুডেন্টরা কয়েকদিন প্রশ্ন করেছেন অলরেডি, এবং আমি বাকিদের কাছে আমন্ত্রণ জানাবো যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনার মেসেজের মাধ্যমে প্রশ্নটা একটু কষ্ট করে লিখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো জামাতুল ইসলাম আরিফ
প্রশ্ন করেছেন যে লাইটেনিং নিয়ে বা বজ্রপাত নিয়ে বাংলাদেশে কিছু করা হচ্ছে কিনা। অনেক মানুষ মারা যাচ্ছে বজ্রপাতের জন্য, এবং এটা প্রতিরোধের জন্য কি বাংলাদেশ কোনো কাজ করছে কিনা বজ্রপাত নিয়ে? আসলে বজ্রপাতের ব্যাপারটা আমাদেরও একটা কনসার্ন। কিছুদিন আগে বেশ কয়েকজন মানুষ এই বজ্রপাতে মারা গিয়েছে, এবং থান্ডার প্রেডিকশনের জন্য কিন্তু বাইরের দেশগুলোতে যেটা করে, থান্ডার স্টর্মের জন্য কিন্তু আলাদা প্রেডিকশন দেওয়া হয় যে এই স্টর্ম গুলোতে হচ্ছে যে থান্ডার পড়বে বা বজ্রপাত হবে। তো বাংলাদেশে আসলে ওই রকম ভাবে ঠিক বজ্রপাত প্রেডিকশন স্পেসিফিক ভাবে এইরকম কোনো কিছু মানে এরকম ভাবে আসলে ব্যাপারটা এখনো এস্টাবলিশড হয়নি। বাট এটার পেছনে কাজ চলছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটা নিয়ে কাজ করছে। আমরা স্পেসিফিক ভাবে থান্ডার স্টর্ম ডিটেক্ট করে তার জন্য একটা আলাদা প্রেডিকশন মডেল যদি করতে পারি বা সতর্কতামূলক ব্যবস্থা যদি করতে পারি, সেটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ভালো একটা জিনিস হবে। যেমন আমরা ঘূর্ণিঝড়ের জন্য যেরকম একটা সতর্কতা সংকেত ব্যবস্থা রাখতে পেরেছি, যদিও সতর্কতা সংকেত নিয়ে অনেক কথাবার্তা রয়েছে বা এটার উপযোগিতা আমরা কার্যকারিতা আমরা আরো ভালোভাবে বাড়াতে পারি। থান্ডার স্টর্ম রিলেটেড বা বজ্রপাত নিয়ে স্পেসিফিক ভাবে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। তবে বর্তমানে ঘূর্ণিঝড় নিয়ে যেরকম সতর্কতা সংকেত ব্যবস্থা রয়েছে, বজ্রপাত নিয়ে ওই রকম আমার জানা মতে নেই, আমি যতদূর জানি। ধন্যবাদ। আমরা আরেকজন স্টুডেন্টের কোশ্চেন চলে যাই। ফখরুল হাসান শাওন জিজ্ঞেস করেছেন যে স্যার, can't we use this system to prevent man-made disaster, or this system is just for preventing natural disaster? তার মানে আমরা কি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলছি বা এগুলোকে প্রতিরোধ করার জন্য কাজ করছি, নাকি আমরা মানব সৃষ্ট কিছু দুর্যোগ আছে, এই মানব সৃষ্ট দুর্যোগ নিয়েও কাজ করছি? ব্যাপারটা আচ্ছা, প্রশ্নটার মধ্যে আসলে একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে একটা দুর্যোগ আসলে প্রাকৃতিক কারণে হয়, আবার হচ্ছে মানব সৃষ্ট কারণে হয়, বা যেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বলি। সাপোজ একটা ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টার পেছনে কিন্তু প্রাকৃতিক কারণও আছে, এই ঘূর্ণিঝড়টার পেছনে কিন্তু মানব সৃষ্ট কারণও আছে। তার মানে আপনি কখনো কোন একটা দুর্যোগকে বলতে পারবেন না যে এটাই প্রাকৃতিক দুর্যোগ বা এটাই মানব সৃষ্ট দুর্যোগ। যেমন ঘূর্ণিঝড় এটা প্রাকৃতিক দুর্যোগই হবে, বা বন্যা এটা মানব সৃষ্ট দুর্যোগ, এরকম কোনো কিছু না। একটা দুর্যোগের পেছনে প্রাকৃতিক কারণ থাকতে পারে, আবার মানব সৃষ্ট কারণও থাকতে পারে। বাট আমি যেটা বুঝছি যে আপনার প্রশ্নটা থেকে, যিনি প্রশ্ন করেছেন, যে আপনি আসলে মানব সৃষ্ট কারণগুলোকে ডিটেক্ট করা এবং সেগুলোকে রোধ করা বা সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া নিয়ে আপনি প্রশ্ন করতে চেয়েছেন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আসলে স্পেসিফিক ভাবে গবেষকরা কাজ করেন, যেটাকে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বলে। যেমন বাংলাদেশ একটা ডেল্টা বা বদ্বীপ, আপনি এই বদ্বীপ গঠনের ক্ষেত্রে বা বদ্বীপের ফর্মুলেশনটা, বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, বা বদ্বীপ একটা কিভাবে গঠিত হয়, বা একটা বদ্বীপের ক্ষতি হচ্ছে কিনা, বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বা মানব সৃষ্ট যে কারণগুলোর কথা আপনি বলছেন, সেই মানব সৃষ্ট কারণগুলোতে বদ্বীপের কি কি ক্ষতি হচ্ছে, স্পেসিফিক ভাবে কিন্তু এগুলো নিয়ে গবেষণা হয়। যে প্রাকৃতিক কারণ তো আছেই, পাশাপাশি এখন যেহেতু 1900 সালের পরে মানুষ প্রকৃতির অনেক বেশি ক্ষতি সাধন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন যখন থেকে শুরু হয়েছে, এই ক্ষতির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ইভেন আমরা এখন যে বন্যাটা দেখছি, সেই বন্যা কিন্তু অনেক ক্ষেত্রেই এই মানব সৃষ্ট বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কারণে এত বেশি পরিমাণে হচ্ছে। আপনি আগে বছরে 2টা ঘূর্ণিঝড় হয়, এখন মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার যে বছরে এখন আমরা 2টা ঘূর্ণিঝড় দেখি। আমাদের এবারের বন্যা 1998 সালের পরে মানে অনেক বেশি দীর্ঘস্থায়ী একটা বন্যা হয়তো হতে চলেছে। 1988 বন্যার কথা আমরা শুনতাম, এখন এই বন্যাগুলো অনেক বেশি বেশি পরিমাণে হচ্ছে, হিউজ পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। আমি মনে হয় প্রশ্নটা অ্যাড্রেস করতে পেরেছি। তো পরবর্তী প্রশ্নে যাই নাকি? ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। শেখ মাহফুজ আলম প্রশ্ন করেছেন যে স্যার, as far as we all know that current situation in Bangladesh about the flood, it is not decreasing at all, day by day it is increasing. So what decision did the Bangladesh government take for the situation to overcome it? মানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি থেকে আমরা কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছ থেকে কোনো আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?
অবশ্যই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে কি, বন্যাটা দীর্ঘস্থায়ী হবে, বন্যাটা দীর্ঘস্থায়ী হবে। আমরা আসলে বন্যার পানি তো এখন সরাই ফেলতে পারবো না। আমরা যেটা করতে পারি, বন্যার কারণে মানুষের যে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষয়ক্ষতিটা কতটুকু কমিয়ে আনা যায় সে ব্যাপারটা ডিসাইড করা। এই ক্ষেত্রে আসলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা কাজ করছে প্রেডিকশন নিয়ে, যে বন্যাটা কতদিন স্থায়ী হতে পারে, কতদিন থাকতে পারে, এই ব্যাপারটা নিয়ে। বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় যেটি রয়েছে, তারা কাজ করছে মানুষের কাছে কিভাবে অনেক বেশি করে ত্রাণ পৌঁছে দেওয়া যায়। যেমন পূর্বাভাসের কিন্তু দেওয়ার সাথে পূর্বাভাস দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে যত বেশি পরিমাণে রক্ষা করা যায় বন্যা থেকে, বা বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়। বা আপনি যদি একটা পূর্বাভাস দেন, সবসময় মাইকিং করা হয় ওই এলাকাতে যে আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে উঁচু স্থানে নিয়ে যান, আপনারা আপনাদের কাছে শুকনো খাবার রাখুন। এখন কিন্তু হচ্ছে চাল বিতরণ করা হচ্ছে, ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, শুকনো খাবার বিতরণ করা হচ্ছে, এবং সাথে সাথে শুধু গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হচ্ছে এরকম না, অনেক এনজিও কাজ করছে, অনেক স্বেচ্ছা ভলান্টারি অর্গানাইজেশন যারা আছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো রয়েছে তারা কাজ করছে। তো সবার সম্মিলিত উদ্যোগে কিন্তু বাংলাদেশ হয়তো এই বন্যাটা কাটিয়ে উঠবো আমরা ইনশাল্লাহ। তবে আমাদের আরো অনেক দূর যেতে হবে বন্যার ব্যাপারে বা বন্যা সতর্কীকরণ, এবং পরবর্তী সময় আমাদের যে বন্যার সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে আমাদের আসলে আরো অনেক দূর কাজ করতে হবে। ধন্যবাদ। আমাদের একজন স্টুডেন্ট পরে প্রশ্ন করবেন বলে হাত তুলেছেন, আহমেদ নাজমুল সাকিব। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করতে পারেন সরাসরি। স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এখন যে প্যান্ডেমিকটা চলতেছে পুরা পৃথিবীতে, কোভিড-19, স্যার এইখানে হচ্ছে এটা একটা সাডেনলি প্যান্ডেমিক ছিল। তো এই ক্ষেত্রে স্যার আমাদের ডেটা কিভাবে কাজ করে, ডেটা প্রেডিকশন? আরেকটা কথা হচ্ছে স্যার, যে আমরা যে ভ্যাকসিন আবিষ্কার করি, মানে পুরা পৃথিবীতেই অনেক দেশে দেখা যাচ্ছে যে রাশিয়াতে বা ইউএসএ তে সব জায়গাতেই সবাই অনেক বেশি, ইনক্লুডিং বাংলাদেশ, সবাই মানে ভ্যাকসিন আবিষ্কারের জন্য বেশ উঠে পড়ে লেগেছে। তো এই সময় দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের রূপ অনেকবার চেঞ্জ হয়ে গেছে। তো স্যার এইখানে দেখা যাচ্ছে যে ডেটাটা বারবার যেহেতু চেঞ্জ হচ্ছে, বা কোন রূপের জন্য আসলে আমাদের করোনা ভাইরাস মানে ভ্যাকসিনটা আবিষ্কার করা উচিত, এটা মানে আমরা বলতে পারছি না। আবার স্যার যদি বলি যে ফখরুল ইসলাম শাওনের কথাকে যদি একটু টেনে বলি, উনি বলেছিলেন যে মানব সৃষ্ট দুর্যোগ অথবা প্রাকৃতিক দুর্যোগ। তো এই ক্ষেত্রে স্যার দেখা যায় যে করোনা ভাইরাস নিয়ে একটা কথা আছে যে এটা মানুষের সৃষ্টি অথবা প্রাকৃতিক। যদিও এটা এখন আমি জানি না যে এটা আসলে কি। তো স্যার এই ক্ষেত্রে এই কারণগুলো বললাম, এই ক্ষেত্রে স্যার ডেটা প্রেডিকশন আসলে কিভাবে কাজ করে, এটা ছিল আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভ্যাকসিন নিয়ে তো অনেক কাজ হচ্ছে এখন। আপনার মেইন প্রশ্নটা যেটা, ওইটাতে আসি যে যদি ভাইরাসের জিনোম সিকোয়েন্স গুলো চেঞ্জ হয়, যদিও আমি এখানে এক্সপার্ট না, বাট আমি যতদূর জানি তার থেকেই বলার চেষ্টা করব যে এই ক্ষেত্রে ডেটা প্রেডিকশনটা আসলে কিভাবে কাজ করে। যেহেতু করোনা ভাইরাস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার, সরি করোনা ভাইরাস বলতেছি, মানে যে রোগটা, তো এইখানে ডেটা প্রেডিকশনটা আসলে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়। ভ্যাকসিন যখন আমাদের কাছে এখন নাই, বাট ভ্যাকসিনটা আবিষ্কারের চেষ্টা চলছে, এবং কন্টিনিউয়াসলি বাংলাদেশেরও গ্লোব বায়োটেক কাজ করছে, রাশিয়া থেকেও কাজ করা হচ্ছে, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক বেশি আগানো এই ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে যে জিন যদিও চেঞ্জ হয়, মানে করোনা ভাইরাসের যে সিকোয়েন্সটা আছে সেটা যদিও চেঞ্জ, এই ক্ষেত্রে প্রেডিকশন ব্যাপারটা কি, বায়োলজিক্যাল সেক্টর আসলে ডেটা প্রেডিকশনটা আমাদের ডিজাস্টার বা আমরা যদি বলি মডেলিং এর ক্ষেত্রে যেরকম চিন্তা করি, ব্যাপারটা আসলে ওরকম না। আপনি বিল গেটসের কিন্তু একটা ইনস্টিটিউট, বিল এন্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউশনের কথা যদি আপনারা, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, গেটস ফাউন্ডেশন, এখন পুরো নাম হচ্ছে গেটস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনের একটা শাখা আছে, সেই শাখাটার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজিজ মডেলিং। আমরা যদি বলি ডিজাস্টার মডেলিং, ওরা হচ্ছে ডিজিজ মডেল করে। ডিজিজ মডেলিং এর ক্ষেত্রে ওরা স্পেশাল অ্যানালাইসিস করছিল এক সময়, যে নাইজেরিয়াতে যখন ইবোলা না অন্য একটা রোগ হবে, ইবোলা বা এই ধরনের একটা রোগ যখন ছড়াচ্ছিল, তখন ওরা এই ডিজিজ মডেল করেছিল যে নাইজেরিয়ার
কোন কোন স্পেসিফিক জায়গাতে আসলে রোগটা ছড়াচ্ছে সেটার একটা স্পেশাল অ্যানালাইসিস করেছিল, যে ম্যাপ বানানো হয়েছিল, যে ওই ম্যাপের মধ্যে দেখা যেত যে নাইজেরিয়ার এই জায়গাগুলোতে ডিজিজ ছড়াচ্ছে এবং একটা প্যাটার্ন ধরে ধরে এগুচ্ছে। পুরো বিশ্বেই কিন্তু এখন প্যান্ডেমিকটা যেহেতু ছড়িয়ে গিয়েছে, এই কোভিড-19 নিয়েও কিন্তু প্রচুর মানুষ এরকম স্পেশাল অ্যানালাইসিস করেছে, যে রোগটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে বা কোন জায়গা থেকে কোন জায়গায় তার এপিসেন্টারটা ছড়াচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু গবেষণা হয়েছে। যেমন আমরা কিন্তু সবসময় ভাবি যে কোভিড-19 নিয়ে বুঝি শুধুমাত্র ডাক্তাররাই গবেষণা করেছে, ব্যাপারটা এরকম না। এটা নিয়ে কিন্তু অনেক মানুষই কাজ করেছে এবং এই স্পেশাল অ্যানালাইসিস বলি বা এপিসেন্টারটা কোত্থেকে কোথায় যাচ্ছে বা কোন সময়ে বেশি হবে, এই প্যাটার্ন গুলো ধরার জন্য কাজ চলছে। যেমন আমি বলি, আপনি কিন্তু এখন নিজেই একটা রিসার্চ করতে পারেন। আপনার কাছে কিন্তু ওয়ার্ল্ডোমিটার আপনি যাবেন, আপনার কাছে সব ডেটা আছে, আপনি একটা গ্রাফ বানায় ফেলতে পারেন যে বাংলাদেশে গত 8 মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তো ওই 8 মার্চ থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের সিজনাল প্যাটার্নে কি কি চেঞ্জ হয়েছে, আমাদের তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে, আমাদের হিউমিডিটি কতটুকু চেঞ্জ হয়েছে, আর এই তাপমাত্রা আর হিউমিডিটির সাথে আপনার করোনা রোগী আক্রান্তের সংখ্যা কিভাবে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আপনি নিজে একটা কোরিলেশন দাঁড় করাতে পারেন যে এই প্যান্ডেমিকের মধ্যে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যার সাথে আসলে তাপমাত্রার কোনো সম্পর্ক আছে কিনা, আসলে হিউমিডিটির কোনো সম্পর্ক আছে কিনা, আসলে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক আছে কিনা, বা স্কুল কলেজ বন্ধ রাখার কোনো সম্পর্ক আছে কিনা। যেই দিন থেকে আপনার স্কুল কলেজ বন্ধ রাখা হলো বা যেই দিন থেকে আপনার শপিং মল বন্ধ রাখা হলো, তারপরে থেকে করোনা পরিস্থিতি আসলে কি হয়েছে। ডেটা প্রেডিকশন কিন্তু এইভাবে কাজ করে। আপনি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ হয়ে যদি এখন ডেটা নিয়ে কাজ করতে যান, আপনাকে এই প্যাটার্ন গুলো ধরতে হবে, আপনাকে এই ব্যাপারগুলো নিয়ে আসলে বেশি বেশি করে চিন্তা করতে হবে। একজন রিসার্চার কিন্তু চিন্তায় সবসময় আলাদা হয়, যে আপনি এমন একটা প্যারামিটার দেখতে পেলেন যেই প্যারামিটার দিয়ে হয়তো আপনি পুরো পরিস্থিতি প্রেডিক্ট করতে পারছেন, যে এই প্যারামিটারটাই নির্ধারণ করবে আগামী কয়েক মাসে বাংলাদেশে করোনা রোগী কতটুকু হবে। আপনি নিজে কিন্তু এই ডেটাগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানেই মানে সমাপ্ত করছি এই আলোচনাটা। আমি আশা করি যিনি প্রশ্নটি করেছেন তিনি নিজে উৎসুক ভাবে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন পরবর্তীতে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তীতে আরেকটি প্রশ্নতে চলে যাচ্ছে। আব্দুল কাইয়ুম প্রশ্ন করেছেন যে, স্যার, মাই কোয়েশ্চেন ইজ অ্যাবাউট বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 and is it effective when global warming means water level of sea is increasing? বাংলাদেশ ডেল্টা প্ল্যান 21, এটা নিয়ে প্রশ্ন করেছেন উনি। আচ্ছা, জি। ডেল্টা প্ল্যান একটা 100 বছর মেয়াদী প্ল্যান, এবং এই প্ল্যানটা আপনি কখনো 2020 সালে বসে বলতে পারবেন না যে প্ল্যানটা 100 বছর পরে যেভাবে প্ল্যান করা হয়েছিল ঠিক সেভাবেই ইমপ্লিমেন্টেড হবে। ব্যাপারটা আসলে ওইভাবে তৈরিও করা হয়নি। এই প্ল্যান ডেল্টা প্ল্যানটা কিন্তু আরো বেশি বেশি হবে, এটা কিন্তু অ্যাডাপ্ট করা হবে, অভিযোজনের মাধ্যমেই আমরা শিখবো। সাপোজ আমরা 5 বছর পর পর হয়তো চেঞ্জ করবো বা 10 বছর পর পর ডেল্টা প্ল্যানটা কিন্তু চেঞ্জ করবো। তো ডেল্টা প্ল্যানটা অবশ্যই কার্যকর যদি আমাদের একটা গাইডলাইন না থাকে, আপনার যদি একটা মেইন ম্যাপ না থাকে, আপনি আসলে চেঞ্জ করবেন কিসে? তখন দেখা যাবে যে অনেক জগা খিচুড়ি জিনিস আসলে আমরা করছি। বাট ডেল্টা প্ল্যানটা কিন্তু আমরা শুধুমাত্র নিজেরা বানাই নাই, আমরা এখানে নেদারল্যান্ডের সাথে কাজ করেছি। নেদারল্যান্ড বেশ বড় একটা বদ্বীপ, বাংলাদেশের সাথে কিন্তু নেদারল্যান্ডের অনেক 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 মিল রয়েছে বাংলাদেশ দেশটার সাথে বা দেশের গঠনটার সাথে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ডেল্টা প্ল্যানের অনেক সমালোচনা রয়েছে, ডেল্টা প্ল্যানের পক্ষে অনেক কথা রয়েছে, ওইগুলোতে আমি যাচ্ছি না। বাট ডেল্টা প্ল্যানটা অবশ্যই আমাদের দরকার ছিল, 100 বছর মেয়াদী একটা পরিকল্পনা, এবং এটা আসলে হুজুগে হয় নাই, এটা খুব পরিকল্পনা মাফিকই করা হয়েছে। এবং আপনি যেটা বলেন যে সি লেভেল রাইজ হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, এটার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ডেল্টা প্ল্যানও অভিযোজনের মাধ্যমে চেঞ্জ করব। তো ওইটা নিয়ে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। জি, এতটুকু। আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, প্রশ্ন করতে চান আনিসুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম। আমি একটু বন্যা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমাদের এই যে বন্যার যে স্থায়িত্বটা, সেটা অ্যাকচুয়ালি কিসের কিসের উপর নির্ভর করছে? মানে এটা কি শুধু বৃষ্টিপাতের উপরে নির্ভর করছে? আর যে এই বন্যার স্থায়িত্বটা যাতে কম সময়ে বন্যাটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্য কি আমরা মানুষেরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি কিনা? ধন্যবাদ।
জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্থায়িত্বটা ডিপেন্ড করে সত্যি কথা বলতে বৃষ্টির পরিমাণ তো অবশ্যই, কিন্তু কত সময়ে বৃষ্টিপাতটা হয়েছে সেটার উপরেও। আপনি যদি খেয়াল করেন অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হলো, বাট সেটা 1 মাস ধরে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বন্যা তেমন একটা কিছু ঘটাবে না, কারণ ততক্ষণে কিন্তু যতটুকু আগে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টির পানিটা কিন্তু নদী দিয়ে সমুদ্রে চলে গিয়েছে। কিন্তু যখন খুব কম সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, তখন ওই পানিটা মানে ওই পানিটা সরতে পারে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা জায়গার মধ্যে হয়তো 1 মিনিটে 1 লিটার পানি যেতে পারে, কিন্তু আপনি সেখানে 2 লিটার পানি ঢালবেন, তো তখন কিন্তু পানিটা ঠিকই যাবে, কিন্তু ওই পানিটা যেতে সময় লাগবে, ওই পানিটা ওই জায়গায় অনেক বেশিক্ষণ থাকবে। তো এইবার যেটা হয়েছে, ভারতের চেরাপুঞ্জি সহ অনেকগুলো জায়গাতে খুব কম সময়ে অনেক অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, এইরকম বৃষ্টিপাত গত কয়েক বছর হয়তো খুব একটা বেশি হয় নাই। তো এত বৃষ্টিপাতের কারণে যেটা হয়েছে, পানির ফ্লো মানে প্রবাহিত হয়ে সমুদ্রে যেতে সময় নিয়েছে। এবং আমরা জানি যে আমাদের নদীগুলো কিন্তু আস্তে আস্তে তার নাব্যতা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলছে। অনেক জায়গাতে আমরা মানবসৃষ্ট কারণে আমরা নদীগুলোকে ভরাট করছি, তো সেই জন্য নদীর পানি যাওয়ার জায়গাও কিন্তু কমে যাচ্ছে নদীগুলোর মধ্যে। এবং ক্লাইমেট চেঞ্জ, এত বেশি বৃষ্টিপাত এখন কেন হচ্ছে, তার অবশ্যই একটা রিজন হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। এরকম মানে অস্বাভাবিক বৃষ্টিপাত আসলে হওয়ার কথা না, কখনোই হওয়ার কথা না, বাট বৃষ্টিপাত হচ্ছে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি যদি ওই স্থায়িত্বের কারণগুলো বলেন, 1 নাম্বার আমি বলবো যে হচ্ছে খুব কম সময়ে খুব বেশি বৃষ্টিপাত, এবং দ্বিতীয়ত বলবো নাব্যতা, নদীগুলোর নাব্যতা কমে যাওয়া। আর আরেকটা হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা বেশি হওয়ার কারণে তৃতীয় একটা কারণ আছে যে বাঁধগুলোর দুর্বলতা, বা আমাদের উত্তরাঞ্চলের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো দুর্বল অবস্থায়, এবং রক্ষণাবেক্ষণের কাজ খুব করা হয় নাই গত কয়েক বছরে। তো ওই কারণগুলো আসলে বেশি পরিমাণে এখানে কাজ করবে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বলার জন্য। আরেকজন প্রশ্ন করতে চেয়েছেন, মাইনুল করিম। আসসালামু আলাইকুম স্যার। আমার এনাউন্স স্যারের কাছে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে রিসার্চ গুলো হচ্ছে ডেটা ভিত্তিতে করা হয়, তো সেক্ষেত্রে যখন ডেটা হচ্ছে বিপরীত ধর্মী ডেটা পাওয়া যেতে পারে, মানে একটা একটা পরস্পর বিপরীত, মানে বিপরীতমুখী কন্ট্রাডিক্টরি ডাটা হতে পারে, সেই ক্ষেত্রে যখন কন্ট্রাডিক্টরি ডাটা হয় তখন হচ্ছে মানে হচ্ছে আপনারা যখন রিসার্চ করেন বা কোনো ডিজাস্টার যে কোনো জিনিসে, সেক্ষেত্রে বিপরীত ধর্মী ডাটাকে একসাথে কম্বিনেশন করে আসল সলিউশনে যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের মানে পথ অবলম্বন করা হয়? আমি হয়তো বা কোশ্চেনটা বুঝাতে পারছি আশা করি। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আপনি যেটা বলতে চেয়েছেন, সাপোজ আমি বললাম বাংলাদেশের রাজধানী ঢাকা, অন্য কেউ বললেন বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম। তো সাপোজ এই ধরনের ডেটা যখন পার্থক্য হয়, তখন আসলে আমরা কি করি বা কিভাবে এই দুইজনই ধরেন খুব রিনাউন্ড রিসার্চার, দুইজনের কথারই দাম আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? প্রথমত আসলে এরকম হওয়াটা অস্বাভাবিক। ডেটার যদি খুব বড় ধরনের এরকম গন্ডগোল সাধারণত হয় না, যদি আপনি খুব রিনাউন্ড রিসার্চারদের দিকে তাকান। যদি হয়, সেই ক্ষেত্রে থার্ড পার্টি একটা আসে, সেই থার্ড পার্টি ওই রিসার্চ নিয়ে হয়তো ওই ডেটা নিয়ে হয়তো আবার কাজ করে। এই ধরনের কাজ কিন্তু মানে আপনি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিমাণে দেখবেন। মনে করেন আলো নিয়ে যদি আমরা কথা বলি, আলো এক সময় কিন্তু নিউটন এসে বলছে যে আলো হচ্ছে কণাধর্মী, আলো হচ্ছে পার্টিকেল টাইপের জিনিস। তারপর আবার হাইগেন্স আসছেন, হাইগেন্স এসে কি বলছেন যে না, আলো হচ্ছে ওয়েভ। তো দুইজনই কিন্তু এরকম কন্ট্রাডিক্টরি কনসেপ্ট দিচ্ছেন। তারপরে কিন্তু আবার কে আসলেন, ম্যাক্সওয়েল আসলেন 1864-তে। 64-তে ম্যাক্সওয়েল এসে বললেন না কি ভাই, আলো হচ্ছে ওয়েভ, তরঙ্গ। তো তিনি সাপোর্ট করলেন হাইগেন্সকে। ওকে, আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে। আমি ওই ডেটা নিয়ে আরেকটু আমি পরে হচ্ছে যে আবার কথা বলছি। তারপরে হচ্ছে আবার আইনস্টাইন এসে হচ্ছে পার্টিকেলে আবার ফেরত গেলেন। তো এইভাবে কিন্তু কন্ট্রাডিকশন মাঝে মাঝে থাকে। বাট আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ডেটার কন্ট্রাডিকশন নিয়ে। ডেটার কন্ট্রাডিকশন কিরকম হতে পারে আমি যদি এক্সাম্পল দেই, কেউ এসে বললেন যে মানে কোন একটা ইনস্টিটিউশন বললো যে বাংলাদেশের এই নদীর পানির হাইট হচ্ছে সাপোজ 2.3 মিটার, বা অন্য একজন বললো হচ্ছে না এটার হাইট হচ্ছে 3.4 মিটার। তো সেক্ষেত্রে আমি কার ডেটাকে বেশি প্রাধান্য দিব?
সাধারণত এরকম হয় না। যেমন মনে করেন আমি যদি আজকে বন্যার ডেটা নিতে যাই, আমি কিন্তু যাব বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে, এবং আমি যদি কোনো রিসার্চ পেপারের মধ্যে লিখতে যাই, আমি যদি লিখি যে এই ডেটাটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে আমি পেয়েছি, তখন ওই রিসার্চ অর্গানাইজেশন কিন্তু ভেরিফাই করতে পারে যে না, আপনি আসলেই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে নিয়েছেন কিনা। তো মনে করেন আমি একটা গবেষণা করলাম, আমি বললাম যে হচ্ছে 3.4 মিটার, আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বললো না, এটা হচ্ছে 2.3 মিটার, তাহলে কিন্তু বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ডেটাটা এখানে অথেন্টিক। আপনাকে আসলে এই ক্ষেত্রে যে কোনো একটা ডেটা এখানে চুজ করতে হবে, যেই ডেটাটা আপনার কাছে অথেন্টিক মনে হয়, যার ডেটা আপনার কাছে বেশি অথেন্টিক মনে হয়। আর যদি কারোর মধ্যে এরকম কন্ট্রাডিকশন হয়, তাহলে তারা নিজেরা ডিসকাস করে হয়তো ঠিক করবেন যে কার ডেটাটা আসলে সঠিক, দেন হয়তো একটা ডেটাকে তারা দুইজনই মিলে সার্টিফাই করবেন যে না, এই ডেটাটা সঠিক। তো রিসার্চার আসলে এইভাবেই কাজ করে, ডেটা নিয়ে আসলে যদি কন্ট্রাডিকশন হয় তো সেই ক্ষেত্রে এইভাবে কাজ করে। আমার কথা আমি কি আশা করি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, আমরা দুইটা প্রশ্ন নিব। সো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একজন প্রশ্ন করেছেন, যে ফারদিনা ভুইয়া, যে স্যার, as you said we can create a system that can determine a cyclone, then what are the aspects we have to keep in mind while creating the system? অর্থাৎ সাইক্লোন ডিটারমাইন করার জন্য কোন সিস্টেম যদি কিনা আমরা ডেভেলপ করি, তাহলে আসলে আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত? সাইক্লোনের সিস্টেম অলরেডি ডেভেলপড, যেমন সিসিএম বলে, সাইক্লোন ক্লাস মডেল। বাংলা আমরা কিন্তু জানি যে আমাদের যেই রিজিয়নটা আছে ওই বঙ্গোপসাগরের উপরের জায়গাটাতে কয়েকদিন পর পরে ঘূর্ণিঝড় হবে, বাট ইদানিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু ঘূর্ণিঝড়গুলোর নামও জানি, যে আগামী ঘূর্ণিঝড় যেটা আসবে সেই ঘূর্ণিঝড়ের নাম কি, এগুলো কিন্তু আপনি ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন। তো এটা ডিসাইড করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হয় বাতাসের চাপ, মানে হচ্ছে যে অ্যাটমসফেরিক প্রেসার যেটা আছে সেটা সাগরের বিভিন্ন জায়গাতে কতটুকু পরিমাণে আছে, এবং সেটার আশেপাশে জলীয় বাষ্প কতটুকু গেইন করছে সেই বাতাসটা, সেই ব্যাপারটা নিয়মিতভাবে মনিটর কিন্তু করা হয়। ইদানিং তো হচ্ছে বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারও বের হয়েছে। আপনি কিন্তু windy.com-এ যান, windy.com-এ কিন্তু আপনি প্রতিনিয়ত একটা আপডেট পাবেন। এখন সাধারণ মানুষের কাছে কিন্তু ডেটা পৌঁছে গিয়েছে এবং বেশ ভালো রকমের ডেটা পাওয়া যায়। এবং আপনি এখন যদি চান, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডেরও কিন্তু আলাদা এরকম বন্যা কিংবা হচ্ছে যে সাইক্লোন নিয়ে হচ্ছে আলাদা প্রেডিকশন নিয়ে আছে। আপনি ইয়েতে যান, আপনি হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েবসাইটে যান, আপনি কিন্তু সেখানেও তাদের হচ্ছে বিমান নিয়ে কাজ, যে বিমানের ইয়ার জন্য আমার ওয়েদারটা কিরকম এটা দেখা লাগে, বাট তাদের কিন্তু রাডারটা খুব ভালো। আপনি কিন্তু চাইলে ওই রাডারের তথ্য কিন্তু আপনি দেখতে পারেন, এবং সেখান থেকেও কিরকম বৃষ্টিপাত হচ্ছে কি হয় নাই এ ব্যাপারে আইডিয়া নিতে পারেন। তো সিস্টেম প্রেডিক্ট করার ক্ষেত্রে আসলে যে জিনিসগুলো মাথায় রাখা লাগে, যেটা বললাম প্যারামিটার গুলো, অ্যাটমসফেরিক প্রেসার, তারপর হচ্ছে যে জলীয় বাষ্প কিরকম গেইন করছে এবং সেটা গতিপথটা কোন দিকে যেতে পারে সেটা অ্যানালাইসিস করাটা। যেমন আমপান যে কয়েকদিন আগে হলো, এই আমপান হিট করলো প্রথমে কোথায়, আমার কলকাতাতে কিন্তু হচ্ছে হিট করেছে। গতিপথটা কিন্তু প্রেডিক্ট করা খুব দরকার, কারণ বাংলাদেশে যখন সুন্দরবনের উপর দিয়ে আমপান আসে তখন কিন্তু সেটা অনেক দুর্বল ভাবে বাংলাদেশে প্রবেশ করেছে দেখেই বাংলাদেশে ক্ষয়ক্ষতিটা কম হয়েছে, বাট যখন সেটা কলকাতাতে আঘাত করেছিল তখন কিন্তু আমপান অনেক বড় পরিমাণে ক্ষতি করেছে কলকাতাতে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় বেশ দুশ্চিন্তায় ছিলেন এবং বেশ বড় পরিমাণে তাদের ক্ষতি হয়েছিল। তো ওই গতিটা প্রেডিক্ট করাও কিন্তু সাইক্লোন সিস্টেমের একটা বড় একটা অংশ। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ প্রশ্নটা নিব। একজন হাত তুলেছেন, আশরাফ। আশরাফ, আপনার প্রশ্নটা যদি একটু করতেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার আমার কোশ্চেনটা হলো, স্যার আমরা যদি কোনো প্রজেক্ট করতে যাই, অনেক সময় আমরা এটা দেখতে পারি আমরা ডেটা পাই না, তখন আমরা লাইক প্রতিষ্ঠানের কাছে যাওয়ার যদি কোনো আমার অপশন না থাকে ডাটার জন্য, তখন আমরা যে ডাটাটা কালেক্ট করবো স্যার, একটা ওয়ে হলো সার্ভে করে ওই সবার কাছ থেকে ডাটাটা নিয়ে নেওয়া। কিন্তু এখন যদি আমার লাইক আমরা কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করতে চেয়েছিলাম, লাইক বাংলা ল্যাঙ্গুয়েজের এরর প্রেডিক্ট করে, এখন স্যার এই ক্ষেত্রে স্যার ইংলিশের অনেক ডাটা সেটস আছে যেটা নিয়ে আমি কাজ করতে পারি, কিন্তু বাংলার ক্ষেত্রে স্যার কোনো ডাটা সেটস নেই। এখন এক্ষেত্রে স্যার সার্ভে করেও স্যার আমার ডাটাটা নেওয়া পসিবল না স্যার। এক্ষেত্রে আর কি কোনো অপশনস আছে যে আমি এরকম বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাইলে আমি ডাটাটা পাবো স্যার? এটাই ছিল স্যার কোশ্চেন। জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে সমস্যাটার কথা বলছেন এটা আসলে মানে অনেক বাংলাদেশের অনেক রিসার্চারের আক্ষেপ, মানে অনেকেরই আক্ষেপ যে আমাদের কাছে ডেটা থাকে না খুব। আমরা যে ডেটা হয়তো একজন ইংলিশ রিসার্চার
আপনি যদি আজকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করতেন বা আমেরিকায় জন্মগ্রহণ করতেন, আপনার কাছে হয়তো ডেটার কোনো সমস্যা থাকতো না, বাট আজকে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, এই কারণে আপনার হাতে হয়তো বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য ডেটা নাই। এটা আসলে আমাদের অনেকেরই আক্ষেপ। তবে এই ক্ষেত্রে আসলে আপনি যেটা বললেন, আপনি আলাদা নিজে সার্ভে করা ছাড়া আমি আর খুব বেশি কোনো উপায় দেখি না। এটা নিয়ে হয়তো যারা ল্যাঙ্গুয়েজ রিসার্চ করেছেন এর আগে তারা হয়তো আরো ভালো বলতে পারবেন, বাট আমি যদি আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যদি বলি, যে আমার যখন কোনো ডেটা লাগবে যেটা সাপোজ বাংলাদেশের পার্সপেক্টিভে নাই, আপনি চিন্তা করেন আজকে আমেরিকাতে কিন্তু নাসা আছে, নাসা কাজ করে হচ্ছে মহাকাশ নিয়ে, মহাকাশের মধ্যে কি কি আছে, বাট আপনারা হয়তো জানেন না যে নাসার স্যাটেলাইট গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমেরিকাতে ডিজাস্টার প্রেডিকশনে অনেক অনেক বড় ভূমিকা পালন করে। আপনি হয়তো জানেন যে আমেরিকার যে ইউনিভার্সিটি গুলো আছে, অনেকগুলো ইউনিভার্সিটি নাসার সাথে কোলাবোরেটিভলি রিসার্চ ওয়ার্ক করে এবং নাসার স্যাটেলাইট ডেটা ইউজ করে তারা হিউজ ইম্প্যাক্টফুল কিছু রিসার্চ করতেছে। এবং মনে করেন যে আমেরিকার একজন আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, সে কিন্তু আজকে নাসার কাছে গেলে তার সুপারভাইজারের মাধ্যমে গেলে সে আজকে ডেটা পাচ্ছে, কিন্তু আপনি কিন্তু যেতে পারছেন না কারণ বাংলাদেশে নাসা নাই। এই ব্যাপারগুলো আমাদের আসলে এই জায়গাটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলোর সাথে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর কোলাবোরেশনটা অনেক বেশি পরিমাণে বাড়াইতে হবে। এটা বাড়াইলে যেটা হবে, আপনি ইউনিভার্সিটির মাধ্যমে প্রতিষ্ঠানের কাছে খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারবেন। যেমন মনে করেন আমার আজকে বৃষ্টিপাতের ডেটা দরকার, আমি এখন বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া অধিদপ্তরে যেগুলো ওপেন সোর্স ডেটা ওইগুলো তো আছেই, বাট আমার একটু ভিতরের ডেটা লাগবে, সেগুলোর জন্য কি করতে হয়, বিএমডি তে যে আমি অ্যাপ্লিকেশন করব, তারা যদি আমাকে ডেটা দেয় তাইলে দিবে। এখন তারা হচ্ছে ডেটা দেওয়ার আগে কিন্তু হিসাব করবে যে আপনি ডেটা নিয়ে আসলে কি করবেন, বা আপনার সুপারভাইজার কে, তার কাছ থেকে আপনি অনুমতি আনছেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তারা প্রথমে একটু ঘাটাঘাটি করবে। বা আপনি যেখানেই যান এই ধরনের ডেটাগুলো নিয়ে কাজ করার জন্য, তারা কিন্তু এই জিনিসগুলো ফার্স্টে সুপারভাইজ করবে। তো ওই সুপারভিশনটা তখনই তাড়াতাড়ি এবং ফলপ্রসূ হবে যদি এই বিএমডি আর বুয়েটের মধ্যে একটা কোলাবোরেশন থাকে, যে বিএমডি যদি জানে যে না আমার আন্ডারগ্রেড স্টুডেন্ট বুয়েট থেকে আসতে পারে, তাদেরকে আপনি ডেটাগুলো দেওয়া লাগবে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলো প্রসেস করে রাখবে এবং সাথে সাথে ডেটাগুলো দিয়ে দিবে এবং ওই ধরনের রিসার্চ তারা করবে। ল্যাঙ্গুয়েজও সেম, আপনি যদি ভাষা ইনস্টিটিউটের কথা বলেন, তাদের কাছে কিন্তু ডেটা থাকার কথা ছিল যে এই এরর গুলো নিয়ে কাজ করা, বা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তারাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারতো, বা তাদের কাছ থেকে হয়তো স্টুডেন্টরা আরো সহজে ডেটা পেতে পারতো বা পাওয়া উচিত ছিল। তো যেহেতু এটা হয় নাই, আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন এই মাতৃভাষা ইনস্টিটিউট বা আমাদের যে বিএমডি কিংবা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তাদের সাথে ইউনিভার্সিটির কোলাবোরেশন আরো বেশি পরিমাণে বাড়াতে হবে। এটা ইউনিভার্সিটিকে যেরকম এগিয়ে আসতে হবে, আমাদের গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে, আমাদের যে ইনস্টিটিউট গুলো রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তো তাদের মধ্যে যদি অনেক বেশি বেশি এমওইউ বা ওই যে এমওইউ যদি স্বাক্ষরিত হতে পারে, তাদের মধ্যে কোলাবোরেশনটা বাড়ানো যেতে পারে, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি সফল হব এবং স্টুডেন্টরাও তাদের ডেটাতে অনেক বেশি অ্যাক্সেস পাবে এবং তাদের রিসার্চ আরো বেশি ভালো হবে এবং তারা অনেক ভালো ভালো ইন্টারেস্টিং কাজ করতে পারবে। তো এই ছিল আমার কথা। স্যার থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এনায়েত চৌধুরীকে আসলে একটা এতক্ষণ কথা বলার জন্য, এতগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং একই সাথে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে আসলে এই আলোচনাটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। তো আমরা আসলে অনেক লম্বা একটা সময়, প্রায় 1.5 ঘন্টা হতে চললো আমাদের আলোচনাটাকে আমরা চালিয়ে নিয়েছি। তো এই পুরো সময়টা আসলে আমাদের পাশাপাশি আমাদের স্টুডেন্টদের পাশাপাশি এবং আমাদের কোর্স টিচারদের পাশাপাশি আরো কিছু মানুষ পুরোটা সময় আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ স্বাক্ষর শতাব্দ স্যার এই পুরো সময়টা আমাদের সাথে হয়তো বা ছিলেন। উনি আমাদের এই একেবারে শুরু থেকে যদি বলি এই ধরনের ইনভাইটেড টক অ্যারেঞ্জ করা এবং প্ল্যান করা, এই পুরো জিনিসটাতে আমি আসলে ধন্যবাদ দিতে চাই সালেক স্যারকে এবং স্বাক্ষর স্যারকে। ওনারা আসলে শুরু থেকে এই আইডিয়া গুলো আমাদেরকে দিয়েছেন এবং পুরোটা পথ জুড়ে আমাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য সাহায্য করেছেন। সো স্বাক্ষর স্যার যদি আমার কথা যদি শুনতে পান, আমি একটু স্যারকে অনুরোধ জানাবো একটু ক্লোজিং রিমার্কস কিছু যদি বলতেন আমাদের। থ্যাংক ইউ মিরাজুল। আমি অবশ্যই ধন্যবাদের যোগ্য না, আমি সম্পূর্ণ ক্রেডিটটা দিতে চাই মিরাজুল, মিনহাজ স্যার এবং সাদ্দাম স্যারকে, এই তিনজনকে এই চমৎকার আয়োজনের জন্য। তবে আমি অবশ্যই সবচেয়ে বেশি যাকে ধন্যবাদ দিব এনায়েত চৌধুরী স্যারকে, কারণ এই দুর্যোগপূর্ণ সময়ে
এমন একটা চমৎকার বিষয়ে উনি কথা বলেছেন এবং আমরা বুঝতে পারছি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে বেশ ইন্টারাকশন হচ্ছে এবং আমরা খুব থট প্রভোকিং একটা সেশন পেলাম। আমি অসংখ্য ধন্যবাদ দিব এবং বিশেষ করে এই যে ডাটার অ্যাভেলেবিলিটি, ডাটার কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেসি এবং ডাটা দিয়ে কি করা যেতে পারে, কম্পিউটার সায়েন্সের প্রফেশনাল হয়েও আমরা কিভাবে দেশের এরকম কিছু গুরুত্বপূর্ণ সমস্যাকে সলভ করতে পারি, বিশেষ করে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, আমাদের সোসাইটির সাথে রিলেটেড, ডিজাস্টারের সাথে রিলেটেড, এরকম একটা চমৎকার চিন্তার উদ্রেককারী একটি আলোচনা করার জন্য আমি এনায়েত স্যারকে অত্যন্ত ধন্যবাদ দিব এবং আশা আমরা আসলে এরকম একটা সময়, বিশেষ করে প্যান্ডেমিক চলছে আমাদের দেশে, এরকম একটা সময়ে তার আমি জানি যে অত্যন্ত ইম্পর্টেন্ট উনি বের করে নিয়েছেন, আমি এই জন্য অত্যন্ত ধন্যবাদ দিব এবং ভবিষ্যতে ইউআইইউতে আপনাকে মানে সুস্বাগতম এবং যে কোনো সময় আমরা আশা করি ইউআইইউতে আপনাকে পাবো বা আমরা আপনার কাছে বিভিন্ন সহযোগিতা পাবো। আমাদের স্টুডেন্টদেরকে এরকম ধৈর্য সহকারে আমাদের স্টুডেন্টদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্বাক্ষর স্যারকে। স্বাক্ষর স্যার আসলে সব জায়গায় সকল ইনিশিয়েটিভে সাহায্য করার চেষ্টা করেন। সো স্যার আমাদের এই ইনিশিয়েটিভ আমাদের পাশে ছিলেন, এর জন্য আসলে আমরা সৌভাগ্যবান। সো আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের যে গেস্ট স্পিকার মোহাম্মদ এনায়েত চৌধুরী, তাকে আমি কিছু কনক্লুডিং রিমার্কস রাখার জন্য অনুরোধ করব, যে আসলে আমাদের স্টুডেন্টদের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তাদের প্রতি যদি আপনার কোনো উপদেশ থাকে বা সাজেশন থাকে যে তারা কিভাবে দেশের জন্য বা পুরাই ওয়ার্ল্ড কারেন্ট সিচুয়েশনে কন্ট্রিবিউট করতে পারে, তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনি একটু প্লিজ বলবেন। আচ্ছা, আমি স্বাক্ষর স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই এবং এই মিটিং এ আমাদের সাথে ইউআইইউর যারা যারাই ছিলেন ছাত্র এবং শিক্ষক, আমি স্যারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই প্ল্যাটফর্মটাতে আসার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং এই ইনিশিয়েটিভটাকে আমি নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা চেষ্টা করব বুয়েটেও ইউআইইউর সাথে এরকম কোলাবোরেটিভ কোনো যদি প্রোগ্রাম করা যায় সেটা করার, এবং এই ইনোভেশন গুলো আসলে দরকার, ইনোভেটিভ অ্যাপ্রোচ গুলো আসলে আমাদের কাছ থেকে আসা দরকার। এবং আমি এখন এই প্রশ্নটাতে যাই যে স্টুডেন্টদের জন্য আমার আসলে কি বলার থাকবে অ্যাট লাস্ট। আমি বলবো আপনারা পড়াশোনা করবেন খুব সার্বজনীন ভাবে। আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে শুধু কোড নিয়ে যদি পড়ে থাকেন বা শুধু অ্যালগোরিদম নিয়ে যদি পড়ে থাকেন, সেটা আসলে খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না, আপনার লাইফে ইফেক্ট ফেলবে না, আপনার আশেপাশের মানুষের লাইফে ইফেক্ট ফেলবে না, আপনার দেশেরও উপকারে আসবে না। আপনি চেষ্টা করবেন লাইফ দিয়ে আপনি আর 10টা মানুষের উপকার কিভাবে করতে পারবেন, আপনার কোড দিয়ে বাংলাদেশের উপকার কিভাবে করতে পারবেন, আপনার অ্যালগোরিদমটা দিয়ে হয়তো আর 20টা মানুষের প্রাণ আপনি কিভাবে বাঁচাতে পারবেন। কোড করার এক সময় আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি একজন স্টুডেন্ট হিসেবে যখন চিন্তা করবেন, আপনার চিন্তার ধরনটা হবে এরকম যে আমি মানুষের লাইফে ইফেক্ট ফেলতে পারছি কিনা, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারছি কিনা, মানুষ আমার থেকে উপকার পাচ্ছে কিনা। এই ব্যাপারগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা আলাদা মোটিভেশন তৈরি হবে। আপনি একজন প্রফেশনাল হিসেবে এবং একজন এক্সপার্টাইজ হিসেবে তখন অন্যদের থেকে অনেক বেশি আলাদা হয়ে যাবেন, এবং আপনার থেকে দেশ এবং জাতি উভয়ই খুব বেশি পরিমাণে উপকৃত হবে। এবং একজন প্রকৌশলীর কাছ থেকে আমরা কিন্তু এটাই চাই, একজন প্রকৌশলী শুধুমাত্র তার নিজের গণ্ডিতে আটকে থাকবেন এটা আমরা কখনোই এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করি তার গণ্ডিটা অনেক বেশি বড় হবে, তার চিন্তার পরিধিটা অনেক বেশি বড় হবে, তার থেকে যে মানুষগুলো উপকৃত হবে সেই মানুষগুলো তাকে সেই উপকারের জন্য একদিন অভিবাদন জানাবে। এই ছিল আমার কনক্লুডিং রিমার্ক। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এনায়েত চৌধুরীকে আরেকবার আমাদেরকে এতগুলো মূল্যবান সময় আসলে দেওয়ার জন্য। তো আমরা যেহেতু অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমরা সামনের সময়টাতে আরো অনেক এরকম ইনভাইটেড টক অ্যারেঞ্জ করব। আমরা কমপক্ষে আরো 2টা ইনভাইটেড টক অ্যারেঞ্জ করব আমাদের এই কোর্সের টাইম লাইনে। তো আমি সকল শিক্ষার্থী এবং অন্য যারা গেস্ট ছিলেন আমাদের আজকের এই সেশনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, অগ্রিম আমন্ত্রণ আমাদের পরের সেশনগুলোতেও থাকার জন্য। এবং আমি ডক্টর সাদ্দাম স্যারের কাছে অনুমতি চাইবো যে আমরা কি আসলে আজকের এই অনুষ্ঠানটার সমাপ্তি ঘোষণা করতে পারি কিনা। হ্যাঁ স্যার, শেষ করে দেন। থ্যাংক ইউ স্যার, এনআইএস স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বেশ ভালো লাগছে, ইন্টারেক্টিভ। আমাদের স্টুডেন্টরা অনেক বেনিফিট হয়েছে। এরকম আরো ভালো লাগতো যদি এই সেম টাইম লাইনে যদি স্যার আবার আসতে হয়তো। যাই হোক, আমরা মেবি নেক্সট অন্য কোনো সেমিস্টারে কোর্স কন্ডাক্ট করলে স্যার আবার আসবে হয়তো, আমরা রিকোয়েস্ট করলে। থ্যাংক ইউ স্যার।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইনভাইটেড টক 1 অফ এসওসিটি 101 এর সমাপ্তি এখনই ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।